তো হ্যালো, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে হিট ট্রান্সফার। ঠিক আছে, এই লেকচারটা আমি এতদিন সেন্ড করতে পারিনি বিকজ অফ স্টোরেজ। ঠিক আছে, তো সার্কুলার মোশনের ভিডিওগুলো রেকর্ডেড ছিল, তাই ফটাফট আমি সেন্ড করে দিয়েছিলাম, কিন্তু এটা সেন্ড করতে পারিনি ডিউ টু স্টোরেজ ইস্যু। কিছু একটা, আচ্ছা ঠিক আছে। তো হিট ট্রান্সফার কেন হয়? বিকজ আমরা জানি যে হিট ইজ এ হিট কি একটা এনার্জি, তাই না? হিট ইজ নাথিং বাট এ এনার্জি। আর এনার্জি সবসময় কি হয়? ট্রান্সফার হয়, তাই না? হিট এনার্জি সবসময় ট্রান্সফার হয়, কখনো স্টোর হতে পারে না, রাইট? এটা আমরা সবাই জানি যে হিট এনার্জি কখনো স্টোর হতে পারে না, কান্ট বি স্টোর্ড। আর যদি আমি জিজ্ঞেস করি হিট কোথা থেকে কোথায় ফ্লো হয়, তো হিট সবসময় হটার অবজেক্ট থেকে কোল্ডার অবজেক্টের দিকে ফ্লো হয়। হিট কোথা থেকে কোথায় ফ্লো হয়? হটার অবজেক্ট থেকে কোল্ডার অবজেক্টের দিকে হিট ফ্লো হয়। হ্যাঁ, হিট ফ্লো হয়। কে বলছো টেম্পারেচার ফ্লো হয়? তাহলে তারা শেষ। ঠিক আছে, হটার অবজেক্ট থেকে কোল্ডার অবজেক্টের দিকে সবসময় কে ফ্লো হয়? হিট ফ্লো হয়। টেম্পারেচার ফ্লো হয় না, হিট ফ্লো হয়, তাই না? হিট ফ্লো হয়। এবার হিট ফ্লো হয় এটা আমরা জানি, বাট কি কি প্রসেস আছে হিট ফ্লো হওয়ার? তো প্রসেস হচ্ছে, একটা হচ্ছে আমাদের কাছে কন্ডাকশন, সেকেন্ড হচ্ছে আমাদের কাছে কনভেকশন, যেটা আমি সবচেয়ে লাস্টে নেবো, আর থার্ড হচ্ছে আমাদের কাছে রেডিয়েশন। কনভেকশনকে সবচেয়ে লাস্ট নেবো, কেননা কনভেকশনের নিউমেরিক্যাল তো তেমন কিছু নেই, বাট কন্ডাকশন অ্যান্ড রেডিয়েশনে আমাদের একটুখানি ফোকাস করতে হবে। তো ফার্স্ট যে পার্টটা আমরা শুরু করব সেটা হচ্ছে নর্মাল ব্যাপার, যেটা ফার্স্টে লিখেছে সেটাই ফার্স্টে শুরু করব, কন্ডাকশন। তো ফার্স্ট আমাদের কাছে যেটা আসবে সেটা হচ্ছে কন্ডাকশন। তো কন্ডাকশন কেন হয়? প্রথমত কন্ডাকশন কেন হয় দেখো, বা কন্ডাকশন কি জিনিস। আমি ধরে নাও, এইটা তো তোমরা জানো যে হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচার দিকে হিট ফ্লো হয়। তো সাপোজ T1 কে আমি হায়ার ধরলাম, মানে T1 গ্রেটার দ্যান T2 ধরলাম, তাহলে হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচার দিকে কি ফ্লো হবে? হিট ফ্লো হবে, রাইট? হায়ার থেকে লোয়ার টেম্পারেচার দিকে হিট ফ্লো হবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার ভাবো হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচার দিকে হিট ফ্লো হচ্ছে, ঠিক আছে। তো এই হিট ফ্লো হওয়ার তিনটে প্রসেস বললাম, কন্ডাকশন, কনভেকশন অ্যান্ড রেডিয়েশন। তো প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে কন্ডাকশন। তো হায়ার টেম্পারেচারের থেকে লোয়ার টেম্পারেচার দিকে কন্ডাকশনে হিট কিভাবে ফ্লো হবে? তো প্রথম আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কন্ডাকশন। তো কন্ডাকশনের ক্ষেত্রে কি করব? এই দুটো অবজেক্টের মাঝখানে আমরা কি করব, একটা এমন, মানে এই দুটো অবজেক্টের মাঝখানে আমরা একটা কি করে দেবো, একটা মিডিয়াম রেখে দেবো, এবং সেই মিডিয়ামের মাধ্যমে হিট ফ্লো হবে। ইট জাস্ট লাইক, যে ধরে নাও এটা হায়ার টেম্পারেচার আছে, এটা লোয়ার টেম্পারেচারে আছে। তো এই হায়ার টেম্পারেচারের যে বডিকে আমি ধরে নাও হিট দিয়ে টেম্পারেচার করেছি, ঠিক আছে। মানে এর মধ্যে হিট ফ্লো করে এর টেম্পারেচার বাড়িয়েছি, বাট এর টেম্পারেচার বেশি বেড়েছে, এর টেম্পারেচার কম বেড়েছে। ইট মিনস এর মধ্যে বেসিক্যালি টেম্পারেচার বেশি আছে, এর মধ্যে টেম্পারেচার কম আছে, তার মানে এখান থেকে এদিকে হিট ফ্লো হবে, এটা ক্লিয়ার। এবার হিট ফ্লো হয় কিভাবে? এই অবজেক্টটা কি করবে, এর মাঝখানে আমি একটা মিডিয়াম বললাম, একটা মিডিয়াম রাখতে হবে। তো এখানে আমরা ধরে নিচ্ছি একটা মিডিয়াম রড। তো হায়ার টেম্পারেচার কি করবে, এই পাশের মলিকিউলকে হিট দেবে। তাহলে পাশের মলিকিউল কিছুটা টেম্পারেচার পাবে, মানে কিছুটা টেম্পারেচার হবে। ও কি করবে, তার পাশের মলিকিউলটাকে হিট পাঠিয়ে দেবে, তো তার টেম্পারেচার কিছুটা বাড়বে। ওই মলিকিউলটা তার পাশের মলিকিউলকে হিট পাঠিয়ে দেবে, তার টেম্পারেচার বাড়বে। তো এটা হচ্ছে কন্ডাকশনের প্রসেস। কন্ডাকশন সবসময় কি হয়? কন্ডাকশন সবসময় মলিকিউল টু মলিকিউল হয়, মলিকিউল টু মলিকিউল কন্ডাকশন হয় সবসময়, ঠিক আছে। কন্ডাকশন হয় এরকম, ঠিক আছে। থার্মাল প্রপার্টিজ অফ ম্যাটার কিভাবে খুলে গেল? ঠিক আছে, তো মলিকিউল টু মলিকিউল এভাবে হিট পাঠিয়ে দেবে।
এবার কি হবে, এই যে আমরা জানি যে টেম্পারেচার অ্যাকচুয়ালি হচ্ছে ভাইব্রেশন, কোনো একটা বডির টেম্পারেচার সবসময় তার ভাইব্রেশন দিয়ে বোঝা যায়। তো হিট ফ্লো যখন এখানে হবে তখন পার্টিকেলগুলো ভাইব্রেট করবে। এই সব এই যে এটাকে যদি আমি একটুখানি বড় করে দেখাই, তাহলে ধরে না একে হিট সাপ্লাই করলো, একে হিট সাপ্লাই করলো, এ কি করবে, এর জায়গায় অসিলেট করবে। এ আবার পাশের মলিকিউলটাকে হিট সাপ্লাই করলো, তাহলে এ কি হবে, এরকম অসিলেট করবে। এরা সবাই অসিলেট করবে, কারণ আমরা জানি যে টেম্পারেচার হচ্ছে অ্যাকচুয়ালি হিট দেওয়ার জন্য যে ভাইব্রেশন হয় তার জন্য টেম্পারেচার আসে। তো এই মলিকিউলটা টেম্পারেচার কেন এসছে, হিট পেয়ে ভাইব্রেট করছে। এই মলিকিউলটা কেন আসছে, হিট পেয়ে ভাইব্রেট করছে। তা যার কারণে এর আর এর মধ্যে টেম্পারেচার দেখা যাচ্ছে। কিন্তু এটার জন্য কখনো এরকম হবে না যে মলিকিউল তার জায়গা থেকে ডিসপ্লেস করে গেল। মলিকিউল তার জায়গা থেকে ডিসপ্লেস করবে না, মলিকিউল ভাইব্রেট করে আবার সেই পজিশনেই ফিরে আসবে। এই মলিকিউলও ভাইব্রেট করে আবার সেই পজিশনেই ফিরে আসবে। মলিকিউল ডিসপ্লেস করবে না, মলিকিউল সেই জায়গাতেই থাকবে। তো প্রথমত তাহলে কন্ডাকশনে কি বললাম, যে একটা মিডিয়াম দরকার। ঠিক আছে, তো নাম্বার ওয়ান কন্ডাকশনে নাম্বার ওয়ান আমাদের কি মিডিয়াম রিকোয়ার্ড, মিডিয়াম ইজ রিকোয়ার্ড। তো কন্ডাকশনে আমাদের কি লাগে, একটা মিডিয়াম লাগে। এর ক্যামেরা ফিক্স করি, দিয়ে দেখবো যে রেকর্ডিং মাঝ রাস্তায় এসে আটকে গেছে। লাইট, ঠিক আছে। তো আমি কি বললাম, মিডিয়াম ইজ রিকোয়ার্ড। নাম্বার টু হচ্ছে আমাদের কাছে, আচ্ছা কন্ডাকশন আমি তাহলে বড় করেই দেখাচ্ছি, এটা খুবই বোর্ডের নিচে চলে আসছে। তো কন্ডাকশনের জন্য নাম্বার ওয়ান কি, কন্ডাকশনের জন্য আমরা নাম্বার ওয়ান কি দেখলাম, যে মিডিয়াম ইজ রিকোয়ার্ড। নাম্বার টু আমি কি বললাম, মলিকিউলস oscillates at its own position but is not displaced from its own position, মানে নিজের পজিশন থেকে সরে না, ইয়েস, বাট মলিকিউল অসিলেট অবশ্যই করে। ঠিক আছে, আর কি, হ্যাঁ আর একটা মেন জিনিসটা তো বলাই হয়নি, যেটা সবের ক্ষেত্রেই হবে, যে হট এন্ড টু কোল্ড এন্ড, heat is supplied from hot end, to cold end. হট থেকে কোল্ডের দিকে আমাদের কি হয়, হিট সাপ্লাই হয়। এবার কন্ডাকশনের ক্ষেত্রে কি করব আমরা, এবার পড়বো কন্ডাক্টিভিটি। এবার ব্যাপার হচ্ছে কন্ডাক্টিভিটির আগে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে হিট সাপ্লাই মানে কি, দেখো ধরে নাও এটা একটা রড আছে, তার একটা এন্ডকে আমি হিট করছি, বুনসেন বার্নার দিয়ে হিট করছি। তাহলে একটা এন্ডকে যদি আমি হিট করি আর একটা এন্ডকে হিট করিনি, তাহলে কি হবে, ইয়ার ফ্যান চালানোর জন্য না কালি শুকিয়ে যায়। দেখো আমি কি করছি, রডের একটা এন্ডকে হিট করলে এই এন্ডের টেম্পারেচার কি হবে, বাড়বে। আর একটা এন্ডকে আমি অ্যাজ ইট ইজ ছেড়ে দিয়েছি, তো এর টেম্পারেচার সাপোজ T2 ধরে নিলাম, তো এর টেম্পারেচার বাড়বে না, মানে অ্যাকচুয়ালি এর টেম্পারেচার কি হবে না, মানে বাড়বে না বলতে কি, এর টেম্পারেচার অ্যাজ ইট ইজ T2 থাকবে, এর টেম্পারেচার T1 হলো। ঠিক আছে, এই দ্বারা আমি হিট করছি। ঠিক আছে, প্রথমে ইনিশিয়াল কন্ডিশনে কোনো রকম বুনসেন বার্নার এখানে ছিল না, নর্মাল রড রাখা ছিল। তো রড যদি নর্মাল রাখা থাকে, তাহলে পুরো দেখো আমি যদি তোমাকে আজকে বলি যে এর টেম্পারেচার কত,
তো এর টেম্পারেচার ডিপেন্ড করবে যে রুম টেম্পারেচার কত তার উপরে, এই রুমে যা টেম্পারেচার সেটাই এর টেম্পারেচার হবে। আচ্ছা, এবার আমি তাহলে রুম টেম্পারেচারে একটা রডকে রেখে দিয়েছি, তার মানে এর টেম্পারেচার এখানেও যা এখানেও তাই, এখানেও T1 এখানেও T1, ঠিক আছে। এবার আমি এই এনটা হিট করছি, এই এনটাকে আমি কি করছি, হিট করছি, বুনসেন বার্নার দিয়ে হিট করছি। তাহলে কি হবে, টেম্পারেচার T1 থেকে বেড়ে হবে T2, টেম্পারেচার T1 থেকে বেড়ে হবে কত, T2। আচ্ছা, টেম্পারেচার T1 থেকে বেড়ে হলো T2। তাহলে তাহলে একটা জিনিস বলো, T2 নিশ্চয়ই বেশি হবে, কেননা যেহেতু হিট করছি তাই T2 বেশি হবে। তাহলে আমাদের কাছে কি লিখতে পারি, যদি এখানে T2 মানে T2 গ্রেটার দ্যান T1 লিখতে পারি, ঠিক কি না? তার মানে সিম্পল, তোমরা ভাবো প্রথমে রুম টেম্পারেচার রাখা ছিল, দুটো এন্ডেরই টেম্পারেচার সেম ছিল। এবার একটা এন্ডকে আমি গরম করছি, তার মানে এই এন্ডের টেম্পারেচার এর থেকে বেশি হয়ে যাবে। বলে কেন এর থেকে কেন বেশি হলো, আরে রুম টেম্পারেচার রাখা ছিল তো থ্রু আউট দ্য রড টেম্পারেচার সেম ছিল। এবার একটা এন্ড যদি আমি হিট করি তাহলে একটা এন্ডের টেম্পারেচার তো রুম টেম্পারেচার থেকেও বেড়ে যাবে। ধরো না 25 ডিগ্রিতে ছিল, তো এখানটা আমি হিট করে করে 50 করে দিলাম, তো নর্মাল ব্যাপার, এর থেকে এর টেম্পারেচার বেশি হবে, একদম এর থেকে এর টেম্পারেচার বেশি হবে। মানে এখানে T2 ইজ গ্রেটার দ্যান T1, মানে এখানে টেম্পারেচার আর T1 নেই, এখানে টেম্পারেচার T2 হয়েছে, যেটা T1 এর থেকে বেশি, বিকজ একটা এন্ডকে আমি হিট করছি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তার মানে T2 ইজ গ্রেটার দ্যান T1, তাহলে কন্ডাকশন অনুযায়ী T2 থেকে T1 এর দিকে হিট ফ্লো করার কথা, হ্যাঁ করে। এবার কি পরিমাণ হিট ফ্লো করে তার ফর্মুলা হচ্ছে H ইজ ইকাল টু কে এ ডেল্টা টি বাই এল, কে এ ডেল্টা টি বাই এল, ঠিক আছে। আচ্ছা, আমি বুঝিয়েই দিচ্ছি ইয়ার, আমি ভাবছিলাম এই বোঝানোর পার্টটা স্কিপ করবো, বাট বুঝিয়ে দিচ্ছি। একটা জিনিস বলো, হালাকি আমাকে একটুখানি মেহনত করতে হবে তো। একটা জিনিস বলো, যদি আমি মোটা রড নিতাম, যদি আমি মোটা রড নিতাম আর সেম পরিমাণ আমাকে টেম্পারেচার দিতে হতো, তাহলে কি আমাকে বেশি পরিমাণ হিট দিতে হতো? মানে বোঝো আমি কি বলতে চাইছি। আচ্ছা, প্রথমত তোমাকে বলি, এই রডটার লেন্থ হচ্ছে এল, হ্যাঁ, এটাও তো বলে দিই, এই রডটার লেন্থ হচ্ছে এল, আর ক্রস সেকশন এরিয়া হচ্ছে এ। মানে হচ্ছে ক্রস সেকশন এরিয়া বলতে এই এরিয়াটা এইদিকে যে এরিয়া দেখতে পাচ্ছ, এই যে এই এরিয়াটা সার্কুলার এরিয়াটা, এটাকে বলে ক্রস সেকশন এরিয়া। আর এটা হচ্ছে লেন্থ, এটা হচ্ছে টোটালটা লেন্থ, এটাকে আমরা বলি লেন্থ, ঠিক আছে, এটাকে আমরা বলি লেন্থ, ঠিক আছে। এই যে এটাকে বলি লেন্থ, এটাকে বলি লেন্থ, আর এটাকে বলি ক্রস সেকশন এরিয়া, ঠিক আছে, এটাকে বলি ক্রস সেকশন এরিয়া। ওকে, দেখো এবার যদি আমার T2 T1 এর থেকে বেশি হয়, তাহলে T2 থেকে T1 এর দিকে হিট ফ্লো হবে, হ্যাঁ ফ্লো হবে। এবার ভাবো আমি রডটাকে মোটা নিয়ে নিয়েছি, ধরে নাও এটা এটা ক্রস সেকশন এরিয়া নয়, ক্রস সেকশন এরিয়া হচ্ছে, ধরে নাও বলছি এইটা, মানে এরকম বড় রড আছে। তাহলে আমাকে একটা জিনিস বলো, এরকম যদি বড় রড হয়, মানে এরকম, সরি বড় বলা উচিত নয়, মোটা রড হয়, যদি মোটা রড হয়, তাহলে একটা এন্ডকে নিশ্চয়ই হিট দিয়ে টেম্পারেচার বাড়াতে বেশি টাইম লাগবে। মানে তুমি এরকম ভাবো যে একটা রোগা লোক আছে, রোগা লোক আছে, তাকে তুমি কি দিয়েছো, 5 কেজির ভাত দিয়েছো, তাকে তুমি কি করেছো, 5 কেজির ভাত দিয়েছো, তো 5 কেজিতে নিশ্চয়ই পেট ভর্তি হয়ে যাবে, ঠিক কিনা, পেট ভর্তি হয়ে যাবে। বাট সেম জিনিস যদি তুমি একটা মোটা মানুষকে দাও, তাহলে কিন্তু 5 কেজির মানুষটার পেট ভর্তি হবে না, সে বেশি চাইবে তার পেটকে ভর্তি করতে। এর পেট ভর্তি হলো 5 কেজিতে, বাট একটা মোটা মানুষের পেট কিন্তু 5 কেজিতে ভর্তি হবে না। দ্যাট মিনস দ্যাট মিনস যে যদি আমি ক্রস সেকশন এরিয়া বাড়িয়ে দিই, তাহলে বেশি হিট খাবে সেম পরিমাণ স্যাটিসফ্যাকশনকে পূরণ করার জন্য, মানে সেম পরিমাণ টেম্পারেচারকে অ্যাচিভ করার জন্য এ বেশি হিট খাবে। বাট যদি একটা রোগা পাতলা মানে রড হয়, ছোট্ট রড হয়, তাহলে সামান্য টেম্পারেচার দিলে, সামান্য হিটেই এর প্রত্যেকটা মলিকিউল ভাইব্রেট করে যাবে, আর এর টেম্পারেচার খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। তো আমাদেরকে সেম টেম্পারেচার হতে পারে, দুটো বডির টেম্পারেচার সেম হতে পারে, কিন্তু সেম টেম্পারেচার অ্যাটেন্ড করার জন্য দুটো বডি ডিফারেন্ট ডিফারেন্ট হিট নিতে পারে। সেম টেম্পারেচার বাড়ানোর জন্য দুটো বডি ডিফারেন্ট ডিফারেন্ট হিট নিতে পারে, ঠিক আছে, দুটো বডি ডিফারেন্ট ডিফারেন্ট হিট নিতে পারে সেম টেম্পারেচার অ্যাটেন্ড করার জন্য, ঠিক আছে। এখানে হয়তো 5টা মলিকিউল ভাইব্রেট করে T2 টেম্পারেচার অ্যাচিভ করবে,
বাট এই যে বড় ক্রস সেকশন এরিয়া আছে এর মধ্যে 10টা মলিকিউল ভাইব্রেট করে টি টু টেম্পারেচারকে অ্যাচিভ করবে। কেন এরকম হলো সেটাও আমি বলছি। দেখো, বা থাক, অসুবিধা নেই, এটুকু তোমরা বুঝতে পারবে। মানে এরকম ভাবো যে ছোট এরিয়া তো টেম্পারেচার কম, বড় এরিয়া তো টেম্পারেচার বেশি। মানে মানে এবার ভাবো যে যতক্ষণ না এ হিট পেয়ে টি টু টেম্পারেচার করবে, যতক্ষণ না করছে ততক্ষণ কি টি টু আর টি ওয়ানের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স ক্রিয়েট হবে। ইয়েস, টেম্পারেচার ডিফারেন্স ক্রিয়েট হবে। বাট দেখো, যখন রড ছোট ছিল তখন টি টু আর টি ওয়ানের মাঝখানে টেম্পারেচার ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে। বাট যখনই ক্রস সেকশন এরিয়া আমি বাড়িয়ে দেবো, আমাকে কি করতে হবে, হিট দিয়ে আগে টি টু টেম্পারেচার অ্যাচিভ করতে হবে, তবে গিয়ে টি টু আর টি ওয়ানের টেম্পারেচার ডিফারেন্স ক্রিয়েট হবে। মানে যখন ছোট রড ছিল তুমি আরামসে এধারে টি টু টেম্পারেচার বাড়িয়ে দিচ্ছিলে, তাহলে টি টু আর টি ওয়ানের মাঝখানে টেম্পারেচার ডিফারেন্স ক্রিয়েট হচ্ছিল। বাট সেম জিনিস এই রডটার করার জন্য, বড় ক্রস সেকশন এরিয়ার যে রডটা আছে তার জন্য করার জন্য হিট দিয়ে তার টি টু টেম্পারেচার বাড়ানো মুশকিল, কেননা তাতে বেশি হিট দিতে হবে টি টু টেম্পারেচার আনার জন্য। তবে গিয়ে টি টু আর টি ওয়ানের মাঝখানে টেম্পারেচার ডিফারেন্স ক্রিয়েট হবে। বোঝা গেল? টেম্পারেচার ডিফারেন্স তবে গিয়ে ক্রিয়েট হবে। তো তুমি যদি টেম্পারেচার ডিফারেন্সকে কনস্ট্যান্ট রাখো, তাহলে ছোট রডের ক্ষেত্রে তোমাকে হিট কম দিতে হবে, আর বড় রডের ক্ষেত্রে হিট বেশি দিতে হবে। কেন? আমি চাইছি টেম্পারেচার ডিফারেন্সকে কনস্ট্যান্ট রাখতে। তাই আমরা লিখব when delta t is constant, when delta t is constant, ঠিক আছে, and length l, এই যে লেন্থ আছে না l is constant। এবার তোমরা বলবে যে এল কে কেন কনস্ট্যান্ট ধরলাম? এল কে বাড়ানো কমানোতে কি সমস্যা হবে? এল কে বাড়ানো কমানোতে সমস্যা এটা হবে, যদি তুমি এল কে বেশি বাড়িয়ে দাও তাহলে আরো মলিকিউলস মাঝে চলে আসবে, আর আরো মলিকিউলস যদি মাঝে চলে আসে তারাও কিছুটা এনার্জি নিয়ে নেবে। আলটিমেটলি রডের লাস্ট প্রান্তে যে হিট পৌঁছাবে সেটা কম পৌঁছাবে। তো ওই কারণে এলকে আমরা কনস্ট্যান্ট নিয়ে নিলাম, যাতে লেন্থ বাড়ার জন্য কোনো রকম ডিস্টারবেন্স না আসে। কেন? তুমি যদি লেন্থ বাড়িয়ে দাও তাহলে ভাবো না, মাঝে তুমি যদি লেন্থ এখান থেকে এইখানে করতে, মানে এইটা যদি তোমার, ধরে নাও এইটা যদি তোমার লেন্থ হতো, এইটা যদি তোমার লেন্থ হতো, তাহলে অসুবিধা কি হতো? এর মাঝে আরো 10টা মলিকিউল পড়ে যেত, তারাও তো হিট নিত। তো তারাও যদি হিট নিয়ে ভাইব্রেট করতে শুরু করতো, আলটিমেটলি এখানে হিট কম পৌঁছাতো কিনা, হিট এখানে কম পৌঁছাতো, কারণ তারাও মাঝে ভাইব্রেট করছে, এনা ভাইব্রেশনের মাধ্যমে টেম্পারেচার বাড়িয়ে নিচ্ছে তারাও যদি টেম্পারেচার বাড়িয়ে নেয়, লাস্ট প্রান্তে হিট পৌঁছাতোই না, তাই না? হিট পৌঁছাতোই না। তো সেই কারণে লেন্থের জন্য যাতে কোনো ডিস্টারবেন্স না আসে, সেই কারণে আমরা এটা করছি। তো ডেল্টা টি আর এল কে যদি কনস্ট্যান্ট করে দিই, তাহলে আমরা লিখতে পারি যে হিট ট্রান্সফার্ড পার ইউনিট টাইম। এবার হিট ট্রান্সফার্ড পার ইউনিট টাইম কেন করলাম, ইউনিট টাইম কেন নিলাম? বিকজ আমরা এখানে দেখো কি করব, তুমি যদি এখানে টাইম আরো বেশি নিয়ে নাও তাহলে টি টু থেকে টেম্পারেচার বেড়ে টি থ্রি হয়ে যাবে, মানে টি টু থেকে টেম্পারেচার আরো বেড়ে যাবে। তো আমরা কি করি, ইউনিট টাইম নিয়ে নিই। কেন ইউনিট টাইম নিয়ে নিই? যাতে আমাদের এই যে হিট ট্রান্সফার আছে না, এর টাইম এতে কোনোভাবে ইন্টারফেয়ার না করতে পারে, টাইম কোনোভাবে একে ডিস্টার্ব না করতে পারে। ঠিক আছে, টাইমের উপর, কেননা তুমি নর্মালি ভাবো যে তোমার এখানে, তুমি এক্স্যাক্টলি আমাকে বলো, যদি তোমাকে কেউ বলে ভাই তোকে 10 মিনিটে এটাকে এত টেম্পারেচারে রিচ করাতে হবে, তুই বললে হ্যাঁ করে দেবো, কোনো ব্যাপার না। তুমি দেখলে 10 মিনিটের জায়গায় 11 মিনিট দিয়ে দিলে, আরে টাইমে এরার আসার অ্যাকচুয়ালি সম্ভাবনা বেশি, যে বেশি কম হতে পারে। তো আমাদের এমন একটা কোয়ান্টিটি ডিফাইন করতে হবে যাতে টাইমের কোনো রকম ইন্টারফারেন্স না আসে। ঠিক আছে, তাই করলাম। যখন ডেল্টা টি আর লেন্থকে আমি কনস্ট্যান্ট করে দিলাম, ডিকিউ ডিটি মানে হচ্ছে হিট সাপ্লাই পার ইউনিট টাইম, কেন করেছি এটাও বোঝা গেল, ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এরিয়া। কেন? এল কে কনস্ট্যান্ট করে দিয়েছি, ডেল্টা টি কে দুটো প্রান্তে কনস্ট্যান্ট করে দিয়েছি, তাহলে এই স্মল ক্রস সেকশন এরিয়ার জন্য যে হিট লাগবে টি টু টেম্পারেচার করার জন্য,
লার্জ ক্রস সেকশন এরিয়ার জন্য তার থেকে বেশি হিট লাগবে T2 টেম্পারেচার রিচ করানোর জন্য। দ্যাটস ওয়াই ডিকিউডিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এরিয়া when ডেল্টা টি ইজ কনস্ট্যান্ট অ্যান্ড লেন্থ ইজ কনস্ট্যান্ট। ঠিক আছে, সেকেন্ড আমরা কি করব, আমরা কাজ করি ডেল্টা টি আর এরিয়াকে কনস্ট্যান্ট করে দিই। তার মানে আমাদের কাছে এরিয়া আর ভ্যারিয়েবল নয়, মানে এরিয়া ইজ নট এ ম্যাটার নাও। তো এদিকে T2 ছিল, এদিকে T1 ছিল, এধারে আমি হিট করছিলাম। এবার ভাবো যে যদি আমি ডেল্টা টি আর এরিয়াকে কনস্ট্যান্ট করে দিই, ডেল্টা টি কমা এরিয়া হচ্ছে আমাদের কাছে এবার কনস্ট্যান্ট, তাহলে কি হবে? তো ডেল্টা টি আর এরিয়াকে যদি কনস্ট্যান্ট করে দিই তাহলে হিট কি হবে বুঝতেই পারছো, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু লেন্থ হয়ে যাবে। মানে সরি কি লিখলাম আমি, হিট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু লেন্থ হবে, কেন? যদি তুমি লেন্থ বাড়াতে থাকো, তুমি ভাবো না, তুমি এখানে ধরে নাও সার্টেন অ্যামাউন্ট অফ হিট দিয়েছো ইউনিট টাইমে, দ্যাট ইজ ডিকিউডিটি। তুমি এখানে হিট ইনক্রিজ করেছো, অবভিয়াসলি তুমি ধরে নাও এখানে ডিকিউডিটি, হিট ইনক্রিজ করা তো যায় না, হিট ইনক্রিজ ডিক্রিজ করা যায় না, হিট দেওয়া যায়। তো তুমি কি করেছো, এখানে ডিকিউডিটি হিট দিয়েছো, ঠিক আছে, মানে ইউনিট টাইমে ডিকিউ পরিমাণ হিট তুমি এখানে দিয়েছো। এবার তুমি ভাবো এইটুকু লেন্থ রেখেছো, তাহলে কি হবে, আরামসে ডিকিউডিটি পরিমাণ হিট এখান থেকে এখানে পৌঁছে গেল। ঠিক আছে, এবার তুমি লেন্থকে বাড়াও, তুমি লেন্থ এটা করে দাও। লেন্থকে বাড়ালে কি হবে, এর মাঝে আরো 10টা মলিকিউল আসবে। ভাই আগে মলিকিউল এই কটাই ছিল, দিয়ে এখানে হিট পৌঁছে যাচ্ছিল, বাট এবার যখন তুমি লেন্থকে এখান থেকে এখানে করে দিয়েছো, দেখো মাঝে আরো 10টা মলিকিউল বেড়ে গেল। এতে প্রবলেম কি হবে, তারাও হিট এনার্জি নেবে, ভাইব্রেট করবে, এবং সার্টেন অ্যামাউন্ট অফ টেম্পারেচার এরাও নিয়ে নেবে। তো সার্টেন অ্যামাউন্ট অফ টেম্পারেচার দেখো, এবার তুমি যে পরিমাণ হিট এখানে দিয়েছো সেটা তো আর পাল্টানো যাবে না, সেটা কি পাল্টানো যাবে? তুমি যদি এখানে 10 জুল হিট দিয়ে দাও, ঠিক আছে, 10 জুল যদি হিট দিয়ে দাও, বা 10 ক্যালোরি ধরে নাও, 10 ক্যালোরি হিট যদি এখানে দিয়ে দাও, ঠিক আছে, 10 ক্যালোরি যদি তুমি এখানে হিট দিয়ে দাও, তাহলে নিশ্চয়ই 10 ক্যালোরি এখানে ফ্লো হবে। এমন তো নয় যে কেউ তোমাকে আশীর্বাদ করে 10 ক্যালোরি থেকে বাড়িয়ে দেবে না, 10 ক্যালোরি যখন তুমি হিট দিয়ে দিয়েছো তখন এখানে 10 ক্যালোরি ফ্লো হবে। ঠিক আছে, এইবার দেখো 10 ক্যালোরি হিট এইখানে কি করছিল, এতদূর এসে মানে এতদূর পর্যন্ত ফ্লো হচ্ছিল আরামসে। এবার মাঝে আমি আরো 10টা মলিকিউল বাড়িয়ে দিলাম, তাতে প্রবলেম কি হবে, এরাও কিছু পরিমাণ টেম্পারেচার হিট নিয়ে বাড়িয়ে নেবে। আলটিমেটলি এখান থেকে যখন এখানে মানে হিট পৌঁছাবে, তখন এখানে ধরে নাও টেম্পারেচার আমার কাছে T1 ড্যাশ হলো। এই যে T1 ড্যাশ হবে না, এই T1 এর থেকে কম হবে। আচ্ছা, T1 এর থেকে কম হবে, তাহলে আমাকে একটা জিনিস বলো, যে যদি আমার কাছে লেন্থ বেড়ে যায়, যদি আমার কাছে কি হয়, যদি আমার কাছে মানে লেন্থ বেড়ে যায়, তাতে কি হবে, হ্যাঁ তাতে কি হবে, হিট ফ্লো কমে যাবে। কেন হিট ফ্লো কেন কমে যাবে, এটা সরাও, এটা কোনো দরকার নেই আমাদের। হিট ফ্লো কেন কমে যাবে, বিকজ মাঝে কেউ খেয়ে নেবে না। আরে তুমি ধরে নাও রাস্তায় ছুটছো, কেউ যদি ফটাম করে তোমাকে ধরে নেয়, তো নর্মাল ব্যাপার, তোমার ফ্লো কমে যাবে। তো এখানে কি হবে, হিট ফ্লো কমে যাবে। আচ্ছা, হিট ফ্লো কমে যাবে, আচ্ছা, তাই যদি হয় আমার কাছে যদি হিট ফ্লো কমেই যায়, হিট ফ্লো যদি আমার কাছে কমেই যায়, তাহলে কি হবে, হ্যাঁ আর একটা কথা, মাঝের মলিকিউলগুলো যেহেতু হিট নিয়ে নিয়েছে, ধরে নাও যে আগে এতদূর পর্যন্ত হিট সাপ্লাই হচ্ছিল, এখন এখান থেকে এতদূর পর্যন্ত হিট সাপ্লাই হচ্ছে। তো তুমি ভাবো এখানে কয়েকটা মলিকিউলি এখানে কি করছে, হিট নিতে পারছে, মানে এর মাঝে কয়েকটা মলিকিউলি হিট নিয়ে নিজের টেম্পারেচার বাড়াতে পারছে।
জাস্ট তারপরে রডের লাস্ট প্রান্ত চলে আসছে। তার মানে মাঝখানে যে মলিকিউলগুলো আছে তারা হিট ফ্লোকে বেশি কমাতে পারেনি, বিকজ মলিকিউলই কম ছিল। তাহলে যদি হিট ফ্লোকে না কমাতে পারে, বেশিরভাগটাই কার কাছে পৌঁছে যাবে? রডের এখানে পৌঁছে যাবে। তো এখানে সাপোজ টেম্পারেচার তোমার T1 থেকে বেড়ে, মনে করো দেখো এখানে T1 ছিল, T1 থেকে বেড়ে T1 ড্যাশ হয়ে গেল, মনে করো T1 ড্যাশ হয়ে গেল, ঠিক আছে? এবার তুমি বলবে যে ডেল্টা টি তো কনস্ট্যান্ট। আরে ভাই, এটার কথাই হচ্ছে না, আমি তোমাকে বোঝানোর জন্য বলছি যে T1 থেকে বেড়ে T1 ড্যাশ হলো। আমরা অ্যাকচুয়ালি এইখানে যে কথাটা বলছি না, এখানে যে কথাটা বলছি সেটা হচ্ছে মাঝের মলিকিউলগুলোর কথা বলছি, যে মাঝের মলিকিউলের ক্ষেত্রে কি হচ্ছে। বাট এইটা কেন বলছি? এইটা তোমাকে বলছি এই কারণেই যে লজিকটা ভাবো, যদি এখানে হিট ফ্লো বেড়ে যায়, ধরে নাও এখানে হিট ফ্লো বেশি হলো, তাহলে বেশি টেম্পারেচার পাবে। দেখো টেম্পারেচার পাবে এটার পরের কথা, টেম্পারেচার যে পাবে এটার পরের কথা, এখনো বাড়েনি। এইখানে যে যেটা কথাটা হচ্ছে সেটা মাঝের কথা হচ্ছে। বাট আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এই জিনিসটা বুঝতে গেলে, এই জিনিসটা বোঝানোর জন্য আমি কি করছি তোমাকে এই জিনিসটার ফলাফল দেখাচ্ছি। এটা হচ্ছে তোমার কাছে তুমি বলতে পারো সেই কি বলে এটাকে, এটা হচ্ছে কজ, এটা হচ্ছে কজ কজ কারণ। আমি তোমাকে এফেক্ট বলছি, কজ আর এফেক্ট তো কখনো এক হয় না, না? তো এটা হচ্ছে কজ, এটা হচ্ছে কজ, আর এটা দেখাবো এফেক্ট। এর এফেক্ট কি হচ্ছে? এর এফেক্ট হচ্ছে এখানে টেম্পারেচার T1 থেকে বেড়ে T1 ড্যাশ হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখানে টেম্পারেচার কি হবে? যখন তুমি লেন্থ বাড়িয়ে দিলে, টেম্পারেচার ওখানেও T1 থেকে বেড়ে কত হবে? T1 ড্যাশ ড্যাশ হবে। কেন ড্যাশ ড্যাশ লিখলাম বলবো। এবার এখানে কি হবে? T1 ড্যাশ ড্যাশ, T1 ড্যাশ ড্যাশ ইজ লেস দ্যান T1। বলবে কেন? দেখো এখানে কম মলিকিউল হিট খাচ্ছে, যার কারণে এখানে টেম্পারেচার বেশি, রডের লাস্ট প্রান্তে টেম্পারেচার বেশি, কেননা বেশিরভাগ হিটটাই এ পেয়ে গেছে। বাট এইখান থেকে এখান পর্যন্ত মাঝে যত মলিকিউল আছে সবাই হিট খাচ্ছে। তো যেহেতু এখান থেকে এখান পর্যন্ত মাঝে যত মলিকিউল আছে সবাই হিট খেয়ে নিচ্ছে, তাহলে আলটিমেটলি লাস্টে যে পৌঁছাচ্ছে প্রায় কিছুই পৌঁছাচ্ছে না। তো কিছু পৌঁছাচ্ছে না মানে টেম্পারেচার খুব বেশি বাড়তে পারবে না, T1 থেকে T1 ড্যাশ ড্যাশ করলো। তাহলে T1 ড্যাশ আর T1 ড্যাশ ড্যাশের মধ্যে যদি কম্পেয়ার করি, তো অবভিয়াসলি T1 ড্যাশ বেশি আসবে, কেননা এখানে কম মলিকিউলকে টপকে হিটকে আসতে হয়েছে, আর এখান থেকে এখানে বেশি মলিকিউলসকে টপকে হিটকে আসতে হয়েছে, যার কারণে এখানে টেম্পারেচার কম হবে, এখানে টেম্পারেচার বেশি হবে। এবার দেখো T1 ড্যাশ মাইনাস T2 যদি আমি করি, T1 ড্যাশ মাইনাস T2 যদি আমি করি, তাহলে সেইটা বেশি আসবে না T1 ড্যাশ ড্যাশ মাইনাস T2 করি সেইটা বেশি আসবে? তো নর্মাল ব্যাপার লজিকটা ভাবো, যদি এখান থেকে এখানে হিট হয়, ঠিক আছে, এখানে মনে করো 5 আছে, এখানে মনে করো 3 আছে, তাহলে 5 মাইনাস 3 কত হবে? 2। এবার এখানে 5 আছে, এখানে 5 আছে, এখানে 1 আছে, এখানে 5 আছে, এখানে 1 আছে, তাহলে ডেল্টা টি কত হবে? মানে এখানে 1 টেম্পারেচার, এখানে 5 টেম্পারেচার, আর ইউনিট বাদ দাও, তাহলে এখানে হবে 4, এখানে হবে কত? 4। তার মানে তুমি একটা জিনিস ভাবো যে লেন্থ যত বাড়ছে হিট সাপ্লাই কিন্তু কমে যাচ্ছে, কিন্তু টেম্পারেচার ডিফারেন্স বেড়ে যাচ্ছে। গজব, টেম্পারেচার ডিফারেন্স বেড়ে যাচ্ছে, ভাবো। সেটাই ইকুয়েশন আসবে কিন্তু এরপরে। তুমি ভাবো যে লেন্থ যত বাড়ছে দেখো না, লেন্থ যত বাড়ছে টেম্পারেচার ডিফারেন্স বেড়ে যাচ্ছে, বাট হিট সাপ্লাই কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? বিকজ মাঝখানের মলিকিউলগুলো হিট খেয়ে নিচ্ছে। আর এটা তো নর্মাল ব্যাপার না, এখান থেকে এখানে তুমি যদি বাড়ি থেকে বেরো, এবার দেখো আমি একদম লাইভ এক্সাম্পল দিচ্ছি। তুমি ধরো না বাড়ি থেকে বেরোচ্ছ, 1 কিলোমিটার দূরে কোনো দোকান আছে, তুমি বেরিয়েছো কিসে? রোদে, কি বলে, তিতকুটে রোদ, এরকম টাইপের কিছু বলে, তিতকুটে, হ্যাঁ তিতকুটে মানে তেতো, মানে যেটা ভাল লাগে না। তো এরকম রোদে তুমি বেরিয়েছো, তো তুমি যদি 1 কিলোমিটার ওই রোদে যাও,
আর 10 কিলোমিটার ওই রোদে যাও, কোথায় তোমার এনার্জি, মানে কোথায় তোমার এনার্জি বেশি খাবে তুমি বলো আমাকে। তো নর্মাল ব্যাপার, যদি আমরা রোদে বেরোই 1 কিলোমিটার যেতে এনার্জি কম খাবে, কম কষ্ট হবে, কম উইকনেস আসবে। বাট তুমি সেখানে 10 কিলোমিটার চলে যাও, দেখবে বেশি উইকনেস আসবে। আর বেশি উইকনেস মানে কি? বেশি কষ্ট। বেশি কষ্ট মানে কি? বেশি এনার্জি লস। বুঝতে পারলে? বেশি এনার্জি লস, ঠিক কিনা? বেশি কষ্ট মানে হচ্ছে বেশি এনার্জি লস। আমার মুখ হয়তো দেখা যাচ্ছে না, বাট মাই ফেস ইজ নট ইম্পর্টেন্ট, ঠিক আছে? यार কি আজব লাগে না यार, আমারও মাঝে মাঝে মনে হয় আমি একটুখানি না সেটে যাই, মাঝে মাঝে আমারও মনে হয় যে আমার মুখ দেখা যায় না यार। এবার ফাইন একটু, ঠিক আছে, তাহলে 10 কিলোমিটার যেতে আমাদের কি লাগবে? বেশি হিট লাগবে, তাই না? হ্যাঁ, তাহলে বেশি এনার্জি লস হবে। তো সিমিলার জিনিস তো এখানেও, তুমি এখান থেকে যাচ্ছ 1 কিলোমিটার, 1 কিলোমিটার যদি যাও তোমার এনার্জি কম লস হবে, মানে ডিকিউডিটি এখানে খুব কম হবে, মানে কম লস হবে। আর তুমি যদি এখান থেকে এখানে যাও, মানে এটা 10 কিলোমিটারের পাথ, তাহলে তোমার এনার্জি বেশি লস হবে, মানে হিট বেশি খাবে। কিন্তু সেখানেই দেখো টেম্পারেচার ডিফারেন্স। তুমি নর্মালি ভাবো যে তুমি ঘরে যে হালাতে থাকো, ঘর থেকে বেরোনোর সময় যে এন্থু থাকে তোমার মধ্যে, যে ভাইব্রেশন থাকে, আজকে 10 কিলোমিটার হেঁটেই দেবো, 10 কিলোমিটার যাওয়ার পর তোমার কি সেই এন্থু থাকে, সেই এনার্জি তো বলা উচিত নয়, বিকজ এনার্জি বললে এখানে এনার্জি ফ্লো হয়ে যাচ্ছে, ঠিক আছে? এনার্জি কখনো এন্ডে থাকে না, এনার্জি কখনো কোনো এন্ডে থাকে না, এনার্জি সবসময় পাথে লস হয়। তুমি একটা জিনিস বলো, ঘরের মধ্যে ঘর থেকে বেরোনোর সময় 10 কিলোমিটার হাঁটার আগে যে উত্তেজনা থাকে, 10 কিলোমিটার পৌঁছে যাওয়ার পর, 10 কিলোমিটার কভার করার পর সেই উত্তেজনা কি থাকে? মনে হবে যেন শুয়ে পড়ি। তো ঘর থেকে বেরোনোর সময় কি এমন হলো যে তোমার এনার্জি একদম, মানে এনার্জি তো বলা উচিত নয়, একদম তুমি উত্তেজনায় আছো, আর ওখানে পৌঁছানোর পর তোমার উত্তেজনা কমে গেল। তার মানে তোমার উত্তেজনার ডিফারেন্স দেখো প্রচুর বেশি। সেখানে তুমি যদি 1 কিলোমিটার যেতে, যে উত্তেজনায় ঘর থেকে বেরোলে 1 কিলোমিটার যদি তুমি শুধু যেতে, তাহলে তোমার উত্তেজনায় খুব বেশি চেঞ্জ আসতো না, কেন? তুমি খুব বেশি কষ্ট করোনি। যা উত্তেজনা 1 কিলোমিটার হাঁটার পরে ছিল, তার থেকে একটু বেশি উত্তেজনা ছিল ঘরের থেকে বেরোনোর সময়। বাট যখন তুমি 10 কিলোমিটার যাচ্ছ, তখন তুমি ঘর থেকে বেরোনোর সময় উত্তেজনা তোমার এইটা, আর 10 কিলোমিটার পৌঁছানোর পর উত্তেজনা এই। এটা হচ্ছে উত্তেজনার ডিফারেন্স, এটা হচ্ছে উত্তেজনার ডিফারেন্স। এখানে উত্তেজনা এটা, এখানে উত্তেজনা এটা, এটা হচ্ছে উত্তেজনার ডিফারেন্স। তুমি নিজে ফিল করে দেখতে পারো। সেম জিনিস হচ্ছে এখানে, উত্তেজনা হচ্ছে আমাদের কাছে এখানে টেম্পারেচার, টেম্পারেচার ডিফারেন্স বেড়ে যাচ্ছে। বাট দ্য প্রবলেম ইজ দ্যাট, যে আমাদের কাছে কোনটা কমে যাচ্ছে? কি কমে যাচ্ছে আমাদের কাছে? আমাদের কাছে, সরি, উত্তেজনার ডিফারেন্স কি হচ্ছে আমাদের কাছে? সরি, উত্তেজনা হচ্ছে এখানে টেম্পারেচার। তো লেন্থ বেড়ে গেলে টেম্পারেচারের ডিফারেন্স বাড়ছে, বাট হিট সাপ্লাই কমে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের কাছে দুটো জিনিস চলে এলো, কি কি? আচ্ছা, তো এইচ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এল এলো। এবার তুমি বলবে এখানে তো ডেল্টা টি কনস্ট্যান্ট ধরেছিলাম। আরে কনস্ট্যান্ট ধরেছিলাম, এটা অ্যাকচুয়ালি আমি ততক্ষণই এটা হচ্ছে ফল, আমি বললাম না এটা ফল, আর এটা যেটা দেখাচ্ছি কজ। তার মানে এখানে টেম্পারেচার T1 T2ই আছে, এখানে টেম্পারেচার কিন্তু T1ই আছে, এখানে টেম্পারেচার এখনো বাড়েনি। বাট মাঝে কি ঘটছে? মাঝে ঘটার পর যেটা হলো, মানে T1 থেকে T1 ড্যাশ হলো, ওটা হচ্ছে ফলাফল, রেজাল্ট। বাট আমরা এখানে রিজনের কথা বলছি, কজের কথা বলছি, যে T2 থেকে T1 পর্যন্ত ফ্লো হচ্ছে, এখনো পৌঁছায়নি, ফ্লো হচ্ছে। তার মানে এইচ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এল। এটা কখন হয়? যখন ডেল্টা টি কমা এরিয়া কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে? এটা হয়ে গেল 2 নাম্বার। আর 1 নাম্বার আমরা কি বলেছিলাম? যে এইচ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, কি বলেছিলাম? এরিয়া যখন ডেল্টা টি কমা এল কনস্ট্যান্ট, তাই না? ডেল্টা টি কমা এল কনস্ট্যান্ট। থার্ড আমাদের কাছে আসবে এইচ ইজ প্রপোর্শনাল টু ডেল্টা টি। আরে ভাই, তুমি এখানে যত হিট বাড়তে থাকবে, এখানে টেম্পারেচার তত বাড়তে থাকবে। আর এখানে টেম্পারেচার যত বাড়তে থাকবে, এখানে টেম্পারেচার দেখো যত বাড়তে থাকবে, এখানে তো টেম্পারেচার ফিক্সই আছে, কারণ এই ধারটা তুমি হিট করছো না।
বাট টেম্পারেচার বাড়ছে এদিকটায়। কেন? বিকজ তুমি এদিকটায় হিট করছো। তো এখানে টেম্পারেচার বাড়ছে আর এখানে টেম্পারেচার ফিক্স আছে, তো দুজনের মধ্যে ডিফারেন্স কি হবে? বাড়বে না? আরে টেম্পারেচার ডিফারেন্স কত আমাকে বলো, T2 মাইনাস T1, T2 মাইনাস T1, তাহলে T2 যদি বাড়ে আর T1 যদি ফিক্স থাকে, মানে T2 ধরে নাও 5 ছিল আর T1 তোমার 2 ছিল, তাহলে টেম্পারেচার ডিফারেন্স কত ছিল? 3। এবার 5 থেকে বাড়িয়ে 6 করো T2কে, আর টেম্পারেচার ডিফারেন্সকে 2ই রাখো, তাহলে টেম্পারেচার ডিফারেন্স কত হলো? 4। তাহলে আগে ছিল টেম্পারেচার ডিফারেন্স 3, এখন টেম্পারেচার ডিফারেন্স হলো 4। তার মানে কি হলো? ডিফারেন্স বাড়ছে। তো হিট সাপ্লাইড ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডেল্টা টি। হিট সাপ্লাইড ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডেল্টা টি, এটা আমরা লিখতে পারি। আলটিমেটলি যদি আমরা তিনটে ইকুয়েশনকে কম্বাইন করে দিই, আর তার আগে যদি আমার পেনে একটুখানি কালি, হ্যাঁ কালি কই, তার আগে আমার পেনটাতে যদি একটু কালি ঢেলে নিই তাহলে খুবই ভালো হয়। ঠিক আছে, মার্কার কালি বললে হাতে যে লাগবে না, মার্কার কালি বললে হাতে যে লাগবে না, এটা হচ্ছে মিথ্যা। এটা হচ্ছে একটা মিথ্যা কথা। হাতে কালি লাগতে বাধ্য, অন্তত আমার জন্য। হ্যাঁ, তো এই তিনটে ইকুয়েশনকে যদি আমি কম্বাইন করে দিই তাহলে আমি কি লিখতে পারি? এইচ ইজ ইকাল টু এ, সরি, এইচ ইজ প্রপোর্শনাল টু, এইচ ইজ ইকাল টু নয়, এইচ ইজ প্রপোর্শনাল টু, কম্বাইন করে দিচ্ছি দেখো। এইচ ইজ প্রপোর্শনাল টু, এইচ ইজ প্রপোর্শনাল টু এ ডেল্টা টি বাই এল। ঠিক আছে, দেখো এইচ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এ, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডেল্টা টি, বাট ইনভার্সলি প্রপোর্শনাল টু এল। ঠিক আছে, এবার দেখো এখান থেকে কি লিখতে পারি? এইচ ইজ ইকাল টু কে এ ডেল্টা টি বাই এল। তো এটা হচ্ছে আমাদের কাছে কন্ডাকশনের ফর্মুলা। মানে এখান থেকে আমরা লিখতে পারি ডিকিউ বাই ডিটি, ডিকিউ বাই ডিটি ইজ ইকাল টু কে এ ডেল্টা টি বাই এল। ঠিক আছে, কে এ ডেল্টা টি বাই এল। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এই যে ফর্মুলাটা ডিকিউ বাই ডিটি, আমি এটাকে কিছুটা কারেন্ট ইলেকট্রিসিটির সাথে তুলনা করতে পারি। তো কারেন্ট ইলেকট্রিসিটিতে কি হয়? আই ইজ ইকাল টু ডিকিউ বাই ডিটি। এখানেও ডিকিউ বাই ডিটি, ওখানেও ডিকিউ বাই ডিটি। আরে এখানে যে কিউ সেটা হচ্ছে চার্জ, এখানে যে কিউ আছে, এখানে যে ডিকিউ আছে সেটা হচ্ছে আমাদের কাছে হিট। হিট বিহেভস লাইক চার্জ হেয়ার। দেখছি না যে হচ্ছে কি হচ্ছে না। ওটাই নিতাম বাট সামনে ছিল না। তো হিট বিহেভস লাইক, মানে হিট বিহেভস লাইক চার্জ কি বলছি, মানে ইকুয়েশন ওয়াইজ যদি ভাবি হ্যাঁ ওরকমই। তো ডিকিউ বাই ডিটি ইজ ইকাল টু কে ডেল্টা টি বাই এল। ও ওখানে তো আবার ইয়ে আছে, নিয়ে চলে যাও, নিয়ে চলে যাও, অসুবিধা নেই। তো আই ইজ ইকাল টু ডিকিউ বাই ডিটি, এটা হচ্ছে চার্জ। আই ইজ ইকাল টু ডিকিউ বাই ডিটি, এটা কি? এটা হচ্ছে চার্জ। ঠিক আছে, সরি, আই ইজ ইকাল টু ডিকিউ বাই ডিটি, এটা হচ্ছে কারেন্ট। তো আই হচ্ছে এখানে কি? কারেন্ট।
কারেন্ট, আর এধারে যে ডিকিউ বাই ডিটি লিখেছে এটা হচ্ছে চার্জ। তো আমরা এখানেও দেখো ডিকিউ বাই ডিটি, এখানে কি হতো রেট অফ ফ্লো অফ চার্জ, আর এখানে কি রেট অফ ফ্লো অফ হিট। তো দুটো কি একই রকম লাগছে না? হ্যাঁ লাগছে তো একই রকম, লাগছে তো একই রকম। আচ্ছা তাহলে আমরা কি করব, এই হিট ফ্লোকে চার্জ ফ্লোর সাথে কম্পেয়ার করব। কম্পেয়ার করে এখানে যেমন কারেন্ট হয়, তেমন এখানে হবে হিট কারেন্ট। তো হিট কারেন্টকে আমরা রিপ্রেজেন্ট করি এইচ দিয়ে, এইচ ইজ ইকাল টু ডিকিউ বাই ডিটি ইজ ইকাল টু কে ডেল্টা টি বাই এল। তো এই এইচ কি, এইচ হচ্ছে আমাদের কাছে হিট কারেন্ট। এবার দেখো, যদি আমি আরেকটা জিনিস আমি লিখতে পারি যে কারেন্ট ইজ ইকাল টু ডেল্টা ভি আপন আর, মানে হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স আপন আর। ঠিক আছে, তো এটা কি, এটা হচ্ছে ওহমস ল থেকে পাই, আমরা সবাই জানি যে ওহমস ল, ওহমের সূত্র, ওহমস ল থেকে এটা আমরা পাই। আচ্ছা নো প্রবলেম। তো আই ইজ ইকাল টু ডেল্টা ভি বাই আর লিখলাম। আচ্ছা তো এখানে হয়ে গেল হিট কারেন্ট, এটা হয়ে গেল ওহমস ল। এবার কি করব, ডিকিউ বাই ডিটির সঙ্গে কম্পেয়ার করে একে হিট কারেন্ট প্রুভ করলাম। এবার আমরা ওহমস ল এর সাথে এই ইকুয়েশনটাকে কম্পেয়ার করব। আচ্ছা তাহলে ওহমস ল এর সাথে ইকুয়েশনটাকে কম্পেয়ার করি। তো যদি আমরা ওহমস ল এর সাথে ইকুয়েশনটাকে কম্পেয়ার করি তাহলে আমরা লিখব যে এইচ ইজ ইকাল টু, দেখো কি আছে, কে এ ডেল্টা টি বাই এল। ঠিক আছে, এখান থেকে আমরা লিখতে পারি যে ডেল্টা টি বাই এল আপন কে এ, লিখতে পারি ডেল্টা টি বাই এল আপন কে এ। এই যে এল আপন কে এ কে আমি কি বলতে পারি, তো অনেকে বলে কি বলতে পারি, তো আমি কারেন্টের একবার ওহমস লটা আমি লিখি, আই ইজ ইকাল টু ডেল্টা ভি বাই আর। দেখো এখানে ডেল্টা টি কি টেম্পারেচার ডিফারেন্স, এখানে ডেল্টা ভি হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স। দেখো ভোল্টেজ ডিফারেন্স এরকম টাইপের ইকুয়েশন, এটা এখানে যেমন আই ইজ ইকাল টু ডেল্টা ভি বাই আর এরকম টাইপের ইকুয়েশন। তো একটা জিনিস ভাবো, আমি এমনি ফিজিক্যালি ওটাকে প্রুভ করব। আই ইজ ইকাল টু ডেল্টা ভি বাই আর, ঠিক আছে, আই ইজ ইকাল টু ডেল্টা ভি বাই আর। তো ওপরে ডেল্টা ভি কে আমি ডেল্টা টি এর সাথে কম্পেয়ার করতে পারি, আর নিচের রেজিস্ট্যান্সকে আমি এল বাই কে এ এই টার্মটার সাথে কম্পেয়ার করতে পারি। তো এই আর ইজ ইকাল টু আমি লিখতে পারি এল বাই কে এ। আচ্ছা এই আর সেম না, এই আর রিপ্রেজেন্ট করছে রেজিস্ট্যান্সকে, কোন রেজিস্ট্যান্স, থার্মাল রেজিস্ট্যান্সকে। আর এই আর রিপ্রেজেন্ট করছে ওহমস ল এর রেজিস্ট্যান্স, মানে হচ্ছে ওহমস ল এর কারেন্ট ফ্লো এর জন্য কন্ডাক্টরের যে রেজিস্ট্যান্স তাকে রিপ্রেজেন্ট করছে এই আর। আর এই আর কাকে রিপ্রেজেন্ট করছে, এই আর রিপ্রেজেন্ট করছে হিট ফ্লো এর জন্য কন্ডাক্টরের যে রেজিস্ট্যান্স, মানে হচ্ছে হিট ফ্লো এর জন্য রেজিস্ট্যান্স কি হবে, থার্মাল রেজিস্ট্যান্স। তো এ কাকে রিপ্রেজেন্ট করছে, থার্মাল রেজিস্ট্যান্সকে। ওই আর এই আর সেম না, থার্মাল রেজিস্ট্যান্স। হ্যাঁ কিন্তু এইটা যে থার্মাল রেজিস্ট্যান্সই তার প্রুফ কি আছে? এক তো বলতে পারি যে আমরা ওহমস ল এর সাথে কম্পেয়ার মেরে দিয়েছি, ব্যাস থার্মাল রেজিস্ট্যান্স লিখে দিয়েছি। এখানে যেমন রেজিস্ট্যান্স এ, তেমন এখানে রেজিস্ট্যান্স হচ্ছে ওহমস ল এর রেজিস্ট্যান্স আর, এখানে তেমনি থার্মাল রেজিস্ট্যান্স হচ্ছে আর, কম্পেয়ার করে লিখে দিয়েছি। বাকি এর ফিলও আছে, ফিজিক্যাল ফিল কি, ফিজিক্সের ফিল কি এর, আমাদের কারোর সাথে কম্পেয়ারে যেতে হবে না। একে রেজিস্ট্যান্স প্রুভ করার জন্য আমাকে কারোর সাথে কম্পেয়ারে যেতে হবে না। আমাকে একটা জিনিস বলো, হিট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এরিয়া, হিট নয় মানে হচ্ছে ডিকিউডিটি, আরে ডিকিউডিটি মানেই তো হিট কারেন্ট, আরে দেখো ডিকিউডিটি মানেই তো হিট কারেন্ট। তো হিট কারেন্ট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এ, মানে এরিয়া যত বেশি হবে, ওই যে দেখালাম না ক্রস সেকশনাল এরিয়া যত বেশি বাড়াবো এখানে টেম্পারেচার তত বেশি দিতে হবে, আর এখানে টেম্পারেচার যত বেশি দেবো, টেম্পারেচার কেন বললাম, আমি বললাম না যে এখানে যদি ক্রস সেকশন এরিয়া বাড়িয়ে দিই সেম টেম্পারেচার অ্যাচিভ করার জন্য, টি2 অ্যাচিভ করার জন্য এখানে বেশি হিট দিতে হবে, বলেছিলাম না? তো বেশি হিট দিলে কি হবে, ডিকিউডিটি বাড়বে, নর্মাল ব্যাপার। যদি আমি এখানে হিট দিই তো ডিকিউডিটি তো বাড়বেই না,
টাইমের মানে ইউনিট টাইমে যদি আমাকে T2 টেম্পারেচার করতে হয় বলছি, বাড়াতে নয়, T2 টেম্পারেচার করতে হয়, তাহলে ছোট ক্রস সেকশন এরিয়াতে আরামসে একটা জ্বালিয়ে দেবো, হয়ে যাবে। বাট বড় ক্রস সেকশন যদি এরিয়া হয় তাহলে আমাকে কি করতে হবে, বেশি হিট দিতে হবে। তাহলে ভাবো যদি ডিকিউডিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এরিয়া হয়, তাহলে তুমি ভাবো যত আমি ছোট এরিয়া করব, তুমি আমাকে একটা জিনিস বলো, যত আমি ছোট এরিয়া করব তত কি হবে, ডিকিউডিটি কমবে। যত আমি ছোট এরিয়া করব তাহলে ডিকিউডিটি কমবে। এবার মনে করো আমি হিট চাইছি, প্রচুর আমার হিট লাগবে, ইউনিট টাইমে আমার প্রচুর হিট ফ্লো করাতে হবে, অথচ আমি ক্রস সেকশন কি এনেছি জানো, দেখলে হেসে দেবে, ক্রস সেকশন এনেছি একটা সুচের লেভেলের, ঠিক আছে, বা ধরে নাও একটা এই মার্কারটাকে এনেছি, অথচ আমি এমন হিট চাইছি, আমি চাইছি যে এরকম ভাবো যে আমি চাইছি যে ইউনিট টাইমে আমি চাইছি প্রচুর হিট মানে প্রচুর হিট ফ্লো হোক, আমি জাস্ট চাইছি যে ইউনিট টাইমে প্রচুর হিট ফ্লো হোক, অথচ আমি যে অবজেক্টটাকে হিট দেবো সেটা এনেছি এই মার্কারের সাইজের। তাহলে কি হবে, এর এরিয়া অফ ক্রস সেকশন কম, তাহলে বেশি হিট নিতে পারবে না। আমাকে যদি প্রচুর পরিমাণ হিট নিতে হতো তাহলে নর্মাল আমাকে বড় ক্রস সেকশনের একটা রড নিয়ে আসতে হতো, এরকম মোটা ডাম্বেল, দেখেছো ডাম্বেল সাইজের, বাট আমি এনেছি কাকে, এই মার্কারকে এনেছি, তাহলে আর কি হবে। তো সেটাই হচ্ছে ব্যাপার, যে যত আমি এরিয়াকে ছোট করে দেবো তত আমার কাছে হিট কারেন্ট কি হবে, কমে যাবে। আচ্ছা, তাহলে কি হিট কারেন্ট কমানোর পেছনে এরিয়া একটা ফ্যাক্টর? ইয়েস, এরিয়া একটা ফ্যাক্টর নয়, এরিয়ার কমে যাওয়া একটা ফ্যাক্টর। আচ্ছা, যে কোনো জিনিসকে যদি বাধা দেওয়া হয়, যেমন হচ্ছে আমি চাইছি এর মধ্যে হিট কারেন্ট বেশি হোক, বাট এরিয়া ছোট হওয়ার জন্য হিট কারেন্ট বেশি পাচ্ছি না, তাহলে এইটা কি আমার রিসার্চের মধ্যে একটা বাধা, আমার রিসার্চ করতে গিয়ে একটা বাধা এলো যে না, এর ক্রস সেকশন এরিয়া ছোট তো বেশি হিট কারেন্ট পাচ্ছি না। তো এই বাধাটাকে কি বলে, এই বাধাটাকেই বলে রেজিস্ট্যান্স। তার মানে এরিয়া যত ছোট, হিট কারেন্ট তত কম, অথচ আমি চাইছি হিট কারেন্ট বেশি বেশি পেতে, তাহলে রেজিস্ট্যান্স কি এখানে বেশি তত বেশি, মানে আমি চাইছি বেশি পাই বাট এরিয়া ছোট হওয়ার জন্য হিট কারেন্ট কমে যাচ্ছে, আমি চাইছি হিট কারেন্ট বেশি পাই বাট এরিয়া ছোট হওয়ার জন্য হিট কারেন্ট কমে যাচ্ছে, প্রচুর বাধা, হিট কারেন্ট বাড়তে গিয়ে প্রচুর বাধার সম্মুখীন হচ্ছে, রেজিস্ট্যান্স বেশি। তার মানে এখানে লিখতে পারি হিট কারেন্ট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এরিয়া বাট রেজিস্ট্যান্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এরিয়া। বলে কিভাবে প্রুভ করবে? আরে ভাই, এরিয়া যত ছোট হবে, দেখো এরিয়া এখানে যত ছোট হবে রেজিস্ট্যান্স তত বেশি হবে। কেন? আমি চাইছি যে হিট কারেন্ট বেশি পাই বাট এরিয়া ছোট হওয়ার জন্য হিট কারেন্ট কম পাচ্ছি, রেজিস্ট্যান্স প্রচুর বেশি। এরিয়া ছোট হওয়ার জন্য হিট কারেন্ট কম পাচ্ছি, রেজিস্ট্যান্স প্রচুর বেশি। তো রেজিস্ট্যান্স আর এরিয়ার মধ্যে রিলেশন কি? রিলেশন হচ্ছে ইনভার্স। এবার দেখো রেজিস্ট্যান্স আর লেন্থের মধ্যে কি রিলেশন? আমি কি করেছি, চাইছি বেশি পরিমাণ হিট কারেন্ট পেতে, বাট নিয়ে এসছি, এমন তোমার কাছে রড নেই, আছে কি কিছু আমার কাছে? হাতে করেই দেখে দিচ্ছি আর হাতই ভরসা এখন। ছিল দুটো আমার কাছে রড ছিল, ঠিক আছে, আমি দেখো এইটা দেখানোর জন্য আমি পরের দিন নিশ্চয়ই নিয়ে আসবো। দুটো রড ছিল, একটা বড় ছিল একটা ছোট ছিল। তো যাই হোক, আমি চাইছি রেজিস্ট্যান্স বাড়ুক। আচ্ছা, এই যে হিট কারেন্ট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/L, সরি ভুল বললাম, হিট কারেন্ট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এল বলেছিলাম। আচ্ছা, এই যে এখান থেকেও দেখতে পারো এইচ ইজ প্রপোর্শনাল টু এ ডেল্টা টি বাই এল। তো বাই এল এখানে কেন আসছে? কারণ এইচ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু লেন্থ। আচ্ছা, এইচ যদি লেন্থের ইনভার্সলি প্রপোর্শনাল হয়, তার মানে লেন্থ যত বাড়াবো হিট কারেন্ট তত কমবে। আমি চাইছি হিট কারেন্ট বেশি পেতে, আমি চাইছি হিট কারেন্ট বেশি করতে, বাট রড আমি নিয়েছি এত বড়, এই যে ক্যামেরার সামনে আমার আর একটা হাত চলে এলো, এখান থেকে এত বড় আমি রড নিয়েছি,
এত বড় রড নিয়েছে, এই এতটা, বেশি না এত বড়। তো তাহলে কি হবে? ওসব বেশি না ফিজিক্স শোনে না। ফিজিক্স বলবে যে লেন্থ আগে এইটুকু ছিল, ঠিক আছে, যদিও বা হিট কারেন্ট পাচ্ছিলে, তুমি লেন্থ বাড়িয়ে দিয়েছো, তো হিট কারেন্ট কমে গেল। হ্যাঁ, অবভিয়াসলি এখানে এরিয়া কনস্ট্যান্ট, দেখো না মার্কারের এরিয়া থেকে কনস্ট্যান্ট করে দিলাম, লেন্থকেই বাড়াচ্ছি আমি শুধু। তো বলছে দেখো তুমি লেন্থকে বাড়িয়েছো, ভালো কথা, খুব ভালো কথা যে তুমি লেন্থকে বাড়িয়েছো, হালকা করে হিট কারেন্টটা কমিয়ে নাও তো, কেন হিট কারেন্ট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু লেন্থ। তো লেন্থ বাড়ালে হিট কারেন্ট কমবে, হিট কারেন্ট বেশি দে, আমি চাইছি কি হিট কারেন্ট বেশি দে, বাট লেন্থ বাড়িয়ে দিয়েছে, হিট কারেন্ট কমে গেল, তাহলে এটাও কি একটা রেজিস্ট্যান্স আমার পথে? ইয়েস। তো লেন্থ যদি আমি এখানে বাড়িয়ে দিই, একটা তো রিলেশন বুঝিয়ে দিয়েছি, আচ্ছা ওটা লেখা থাক, এটা আমি পাশে একটা লিখে রাখছি, আগের রিলেশনটা জাস্ট পাশে লিখে রাখছি 1/a। তো হিট কারেন্ট দেখো আমি কি করছি, লেন্থ বাড়াচ্ছি, লেন্থ বাড়ালে অ্যাকর্ডিং টু ইকুয়েশন হিট কারেন্ট কমবে, আর হিট কারেন্ট কমলে আমি চাইছি বাড়ুক হিট কারেন্ট, কিন্তু কমে যাচ্ছে, তার মানে এটা আমার রিসার্চের পথে কি একটা বাধা, তো রেজিস্ট্যান্স বেশি, তার মানে দেখো এই ধারে এল বাড়লে রেজিস্ট্যান্স বাড়ছে, তো আর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল। তো আর ইকুয়ালস টু আমি লিখতে পারি কে এল বাটা এল, সরি, তো আর ইজ ইকুয়াল টু লিখতে পারি এল বাই কে এ। এবার এই কেটা তোমাকে বোঝাতে হবে, যেটা আমি এখানেও মিস করে গেছি। কে হচ্ছে বেসিক্যালি, তুমি আমাকে একটা জিনিস বলো, তুমি পরের দিন একটা এক্সপেরিমেন্ট করে আসবে, একটা আয়রনের রড নেবে, বা আয়রনের রড কি চামচই নেবে, ঠিক আছে, বা খুন্তির একটা প্রান্ত গ্যাসের ওভেনের উপর দেবে, আর একটা প্রান্ত তোমার হাতে ধরে রাখলে দেখবে গরম লাগছে কিনা, দেখবে কিছুক্ষণ বাদ কি হবে, তোমার হিট কারেন্ট ফ্লো করবে, দিয়ে তোমার হাতে গরম লাগবে। এবার কি করবে, একটা যে কোনো কাঠের জিনিস নেবে, ঠিক আছে, যে কোনো কাঠের জিনিস, কাঠ জাতীয় যে কোনো জিনিস, কাঠের জিনিস নিয়ে কি করবে, ওই কাঠের জিনিস নিয়ে ওই ওভেনে ধরবে, দেখবে অপর প্রান্তে হিট আসছে কিনা, তোমার হাতে গরম লাগছে কিনা। তো তুমি ডেফিনেটলি একটা জিনিস বুঝতে পারবে যে যখন কাঠের জিনিসটা নিচ্ছ না, হাতে গরম কম লাগছে। হ্যাঁ, লেন্থ সেমই নেবে, লেন্থ আরে লাগভাগ সেম লেন্থে তুমি কিছু পেয়ে যাবে, নর্মাল পেয়ে যাবে, তো লেন্থ তুমি সেম নেবে, বা বাজারে গিয়ে সেম লেন্থের একটা কাঠের খুন্তি আর খুন্তি কিনে নাও, স্টিলের খুন্তি কিনে নাও, তাহলে বুঝতে পারবে। তো স্টিলের খুন্তিতে দেখবে গরম লাগছে, বাট কাঠের খুন্তিতে মানে গরম লাগতে টাইম বেশি লাগছে। কেননা মেটেরিয়ালের প্রপার্টিও একটা জিনিস হয়, তো মেটেরিয়ালের প্রপার্টির উপরে হিট কারেন্ট ডিপেন্ড করে। এবার এই যে মেটেরিয়ালের প্রপার্টিকে এমনভাবেই ফিক্স করা হয়েছে, আচ্ছা এখানে আমি চাইলে 1/কেও করতে পারতাম, কেন 1/2, তুমি ভাবো 1/2 একটা কনস্ট্যান্ট, 2 একটা কনস্ট্যান্ট, 1/2 একটা কনস্ট্যান্ট, 2 একটা কনস্ট্যান্ট, আমি যা খুশি ধরতে পারি। কিন্তু এখানে 1/2 কে না ধরে 2 কে কেন ধরা হলো, মানে ইট মিনস যেখানে 1/k কে না ধরে কে কে কেন ধরা হলো। আচ্ছা এখানে 1/, ফর্মুলাটা এটাও হতে পারতো যে ডেল্টা টি বাই কে এল, কেন এটাও হতে পারতো, বাট কে এ ডেল্টা টি বাই এল কেন হলো, কেন, কনস্ট্যান্ট তো দুটোই। আর হ্যাঁ দেখো মেটেরিয়ালের প্রপার্টির উপর কিভাবে ডিপেন্ড করছে এটাও বুঝতে হবে, যে দেখো স্টিলের কি হয়, স্টিলের একটা কনস্ট্যান্ট কে হয়, এই যেমন এখানে দেখতে পাচ্ছ না কে, এই কেটা কনস্ট্যান্ট হয়, যার কারণে কি হয়, স্টিলে গরম খুব চট করে লাগে। বাট একটা যদি তুমি কাঠের খুন্তি নাও, তাতে এই কে এর ভ্যালুটা ফিক্স হয়, বাট স্টিলের থেকে কম হয়, যার কারণে তোমার ছ্যাঁকা লাগতে টাইম বেশি লাগে, বা গরম লাগতে টাইম বেশি লাগে। তো এখানে একটা জিনিস বুঝবে, কিন্তু প্রবলেম সেসব ঠিক আছে, যে কে একটা কনস্ট্যান্ট আমরা বুঝে গেছি, আমরা পড়ছি, ঠিক আছে, আমরা 11 থেকে পড়েছি কে একটা কনস্ট্যান্ট, বাট দ্য প্রবলেম ইজ দ্যাট যে এই যে কে একটা কনস্ট্যান্ট, বাট এটা 1/k কেন হলো না, হোয়াই ইজ ইট কে, হোয়াই ইজ ইট নট, সরি হোয়াই ইট ইজ নট 1/k, কেন এটা 1/k নয়, ভেবেছো কোনোদিন? দেখো আমি যদি আজকে সায়েন্টিস্ট হতাম, তাহলে আমি এটাকে 1/k করতেই পারতাম, বাট আমি কি করেছি, আমি নয়, যিনি রিসার্চ করেছেন তিনি কি করেছেন, তিনি কে কে ডাইরেক্টলি প্রপোর্শনাল ধরেছেন,
হ্যাঁ আমি ধরতেই পারি, আমি তোমার সুবিধা মতো ধরবো না, যাতে আমার ক্যালকুলেশনে না প্রবলেম আসে, 1/k তে ফ্র্যাকশন বেশি চলে আসবে, সেটা একটা অ্যাভয়েড করা। দেখো এখানে যে কে আছে, এই কেটাকে ডাইরেক্টলি প্রপোর্শনাল ধরা হয়েছে। তাহলে যদি সেম জিনিস, তাহলে ভাবো যদি এইচ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কে হয়, মানে মেটেরিয়ালের প্রপার্টির উপর ডিপেন্ড করছে, তাহলে রেজিস্ট্যান্স কি হবে, ইনভার্সলি প্রপোর্শনাল টু কে হবে। তাই এখানে দেখো কে নিচে এসছে। তো তোমাকে না অ্যাকচুয়ালি হিট কারেন্টকে জাস্ট কারেন্ট কথাটার জন্য আমি কারেন্ট ইলেকট্রিসিটির সাথে কম্পেয়ার করলাম। বাট এইটাকে আমার কারেন্ট ইলেকট্রিসিটির সাথে কম্পেয়ার করার দরকারই নেই। বিকজ কেন দরকার নেই, কেননা ভাই এ তো পরিষ্কার দেখা যাচ্ছে যে এটা রেজিস্ট্যান্সই হবে। এল বাড়ছে, আর বাড়ছে, তো এইচ কমছে, মানে সরি আমি ভুল বললাম, এল বাড়ছে তাহলে এইচ কমবে। এল বাড়লে যদি এইচ কমে, কিন্তু আমি চাইছি বেশি এইচ, তো আমার পথে রেজিস্ট্যান্স, তো রেজিস্ট্যান্স বেড়ে গেল। উল্টো ভাবতে পারো, আমি চাইছি রেজিস্ট্যান্স কমে যাক, তো আমি কি করব রেজিস্ট্যান্স কমানোর জন্য, আমি আমি চাইছি রেজিস্ট্যান্স কমে যাক, অথচ লেন্থ নিয়ে এলাম ছোট। দেখো লেন্থ ছোট হলে হিট কারেন্ট বেড়ে যাবে। তো আমি চাইছি কম হিট কারেন্ট চাইছি, দেখো না, তো আমি বলছি যে আমি চাইছি কম হিট কারেন্ট চাইছি, অথচ আমি কি করেছি লেন্থ ছোট এনেছি। তো লেন্থ ছোট হলে কি হবে, হিট কারেন্ট বেড়ে যাবে। কিন্তু আমি চাইছি হিট কারেন্ট কম হোক, বাট হিট কারেন্ট বেড়ে যাচ্ছে। ইট ইজ অলসো রেজিস্ট্যান্স এখানে বেড়ে যাবে না, রেজিস্ট্যান্স এখানে কমে যাবে। এরকম আমি ভুল বলছি, আমি চাইছি হিট কারেন্ট বেশি চাইছি, আর লেন্থ এনেছি ছোট, তো তাতে তো আমার সুবিধাই না, রেজিস্ট্যান্স কমে গেল। যে চ্যাপ্টারে যেটার ব্যাপারে আলোচনা হয় সেটার ব্যাপারেই ফোকাস দিতে হয়। হ্যাঁ আমি আমার কথাটা ঘুরিয়ে নিলাম, অনেকে বলবে, তো হ্যাঁ ঘুরিয়ে নিলাম একটু, কেননা তাতে কি হতো, সমস্যা আসতো। ঠিক আছে, ওকে। তো রেজিস্ট্যান্স ইজিক্যাল টু আমি লিখতে পারি L/K, এইভাবেও প্রুফ করা যেতে পারে। আচ্ছা এখানে কি ওই প্যারালাল কম্বিনেশন সব চলে? হ্যাঁ সব চলে প্যারালাল কম্বিনেশন, ঠিক আছে, সব চলে এখানে। তো একটা জিনিস বলো, যে এইচ ইজিক্যাল টু আই ইজিক্যাল টু কি হয়? দেখো এখান থেকে এটা আমি কেন ইউজ করছি, হ্যাঁ তবে কারেন্ট ইলেকট্রিসিটি কি সব বলছি, কারেন্ট ইলেকট্রিসিটির সাথে একে কম্পেয়ার করা ইজি। কম্পেয়ার করে আমি যদি বলি না, আমি একটা ফর্মুলা লিখছি, কম্পেয়ার করে আমি 2 সেকেন্ডে ফর্মুলাটা তোমাকে বলে দিতে পারবো, সেটা আমি ইউজ করছি, বাট আমি ডিটেলেও আসবো। দেখো আই ইজিক্যাল টু ডেল্টা ভি বাই আর, এই আর অ্যাকচুয়ালি কি, যদি ভালো করে দেখো এই আর হচ্ছে অ্যাকচুয়ালি আর ইকুইভ্যালেন্ট। শুধু কি আর ইকুইভ্যালেন্ট না, যদি তোমাকে ধরে নাও এরকম টাইপের একটা সিস্টেম দিয়ে দেয়, তোমাকে একটা সিস্টেম দিয়ে দিল, স্পেসিফিক্যালি এর অ্যারাউন্ডে তোমাকে ভোল্টেজ জিজ্ঞেস করলো, তখনই তুমি এই ফর্মুলা লাগাতে পারো। কিন্তু যদি তোমাকে এর অ্যারাউন্ডে মানে ভোল্টেজ জিজ্ঞেস করে, তখনই তুমি এই ফর্মুলা লাগাতে পারো। ইট মিনস আমি যদি আজকে আই ইজিক্যাল টু ডেল্টা ভি বাই আর লিখি, বা আই ইজিক্যাল টু ডেল্টা ভি বাই আর ইকুইভ্যালেন্ট লিখি, কোনো রকম কোনো ভুল নেই, কোনো রকম। আচ্ছা তাহলে কি আমরা সেম জিনিস এই চ্যাপ্টারেও অ্যাপ্লাই করতে পারি? আরামসে, শুধু ডেল্টা ভি এর জায়গায় খেয়াল রাখবে ডেল্টা টি আসবে, তো এইচ ইজিক্যাল টু ডেল্টা টি বাই আর ইকুইভ্যালেন্ট আসবে, পয়েন্ট টু বি নোটেড। এইচ ইজিক্যাল টু ডেল্টা টি বাই আর ইকুইভ্যালেন্ট আসবে, পয়েন্ট টু বি নোটেড। আচ্ছা এইচ ইজিক্যাল টু ডেল্টা টি বাই আর ইকুইভ্যালেন্ট আসবে। আচ্ছা এটা কখন হবে, এটা আমরা কখন লাগাতে পারবো, এইখানের জন্য আমাকে একটুখানি এক্সপ্লেন করতে হবে। এইটা আমরা অনলি অ্যান্ড অনলি সিরিজ কম্বিনেশন অফ রডস এর ক্ষেত্রে লাগাতে পারবো, মানে রড হোক যাই হোক, তো অনলি সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে আমরা এটা লাগাতে পারবো, এই ফর্মুলাটা অনলি সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে লাগাতে পারবো। প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে না, প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে প্রবলেম আসে, ঠিক আছে, প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে না লাগানোই ভালো। কেন প্রবলেম আসে? বিকজ সেখানে তুমি এইচ লিখতে পারবে না,
সেখানে এইচ ইজিক্যাল টু হবে H1 প্লাস H2। যাদের কারেন্ট ইলেকট্রিসিটি পড়ে আছে তারা ভালো করে বুঝতে পারবে কিভাবে। দেখো সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে একটা সুবিধা আছে, সুবিধা হচ্ছে সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে কারেন্ট কনস্ট্যান্ট হয়। কারেন্ট ইলেকট্রিসিটি মনে করো, সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে কি হয়, কারেন্ট থ্রু দা কন্ডাক্টর কি হয়, কনস্ট্যান্ট হয়। কিন্তু যখন প্যারালাল কম্বিনেশন হয়, ধরে নাও এটা, দেখো আমি দেখিয়েও দিচ্ছি, সিরিজ কম্বিনেশনে কি হয়, এটা ধরে নাও একটা সিরিজ কম্বিনেশন, তো এ আর বি এর অ্যারাউন্ডে, এ আর বি এর অ্যারাউন্ডে কি করা হয়, একটা ব্যাটারি এরকম কানেক্ট করে দেওয়া হয়। তো এই ব্যাটারির ভোল্টেজ যা হয় এই সার্কিটেরও ভোল্টেজ তাই হয়। তো এই সার্কিটের মধ্যে যে কারেন্ট ফ্লো হয়, ধরে নাও এই সার্কিটের মধ্যে যে কারেন্ট ফ্লো হয় সেটা এর মধ্যে দিয়েও যায়, এর মধ্যে দিয়েও যায়। তো কারেন্ট সবসময় কনস্ট্যান্ট থাকে। হিট কারেন্টের ক্ষেত্রেও সেম জিনিস। আচ্ছা, কিন্তু প্যারালালে একটা প্রবলেম আছে। প্যারালালের প্রবলেমটা তোমরা দেখো, প্যারালালে কি প্রবলেম আছে। প্যারালাল কম্বিনেশন যখন হয় না, ধরে নাও এটা একটা প্যারালাল কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশনের ছবি সবাই জানো এরকম টাইপের হয়, কারেন্ট ইলেকট্রিসিটির ক্ষেত্রে এরকম টাইপের হয়। সবাই এই পিকচারটার সঙ্গে রুবরু আছো, ঠিক আছে, রুবরু আছো। তো কারেন্ট ইলেকট্রিসিটির ক্ষেত্রে দেখো কি প্রবলেমটা হয় আমি বলে দিচ্ছি, সরি প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে কি প্রবলেমটা হয় বলে দিচ্ছি। দেখো প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে কি হয়, কারেন্ট এদিকে যায়, কারেন্ট এদিক দিয়ে ফ্লো করে, আমি আপাতত মুছছি এদিকটা, কারেন্ট এদিক দিয়ে ফ্লো করে, কিন্তু এইখানে জাংশনে এসে কারেন্ট তিনটে পার্টে ডিভাইড হয়ে যায়, I1, I2, I3, তিনটে পার্টে ডিভাইড হয়ে যায়। আবার এদিক থেকে যখন বেরোয় তখন টোটাল কারেন্ট সাম আপ হয়ে এদিক দিয়ে বেরিয়ে যায়। সমস্যাটা হচ্ছে এখানে দেখো I1, I2, I3 তিন রকমের কারেন্ট আছে, তো সার্কিটে কিন্তু কারেন্ট সেম হয় না। প্রবলেমটা হয়ে যায় এখানে। হ্যাঁ অবভিয়াসলি দুটোর অ্যারাউন্ডে ভোল্টেজ কনস্ট্যান্ট হয়, দুটোর অ্যারাউন্ডে ভোল্টেজ কনস্ট্যান্ট হয়। সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে কিন্তু ভোল্টেজ কনস্ট্যান্ট হয় না, কারেন্টই কনস্ট্যান্ট হয়। কেন? বিকজ I ইজ ইকাল টু হয় ডেল্টা ভি বাই আর। উই নো দ্যাট I ইজ ইকাল টু হয় ডেল্টা ভি বাই আর। সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে কি হয়, এই I কে কনস্ট্যান্ট রাখার জন্য I কে কনস্ট্যান্ট রাখতে হয়, I কে কনস্ট্যান্ট রাখতে হয়। এবার ধরে নাও যে আউটার রেজিস্ট্যান্স, মানে হচ্ছে আউটার রেজিস্ট্যান্স কি বলছি, ব্যাটারির কোনো রকম রেজিস্ট্যান্স নেই ধরে নাও। অনেকে ভাববে যে ব্যাটারির মধ্যে দিয়ে যখন আসছে তখন তো রেজিস্ট্যান্স থাকবে, ধরে নিচ্ছি নেই। হ্যাঁ জানি পোটেনশিয়াল ড্রপ ফ্রম আমি জানি প্রভু, কিন্তু আমি আপাতত ওইগুলোকে ইগনোর মারছি, ইগনোর মেরে দিলাম ব্যাটারির রেজিস্ট্যান্সকে। তো ভাবো যদি সার্কিটের রেজিস্ট্যান্স বাড়ে, নর্মাল ব্যাপার, ব্যাটারি থেকে যখন বেরোচ্ছে কোনো রকম রেজিস্ট্যান্স নেই, সার্কিটে যখনই আসবে রেজিস্ট্যান্স ফেস করবে। তো রেজিস্ট্যান্স যদি বাড়ে তাহলে কি হবে, কারেন্ট কমে যাবে, বাট দ্যাট ইজ নট পসিবল। কেন? সিরিজ কম্বিনেশনে আছে। তো তখন কি হয় যে কম্পোনেন্ট সার্কিট রয়েছে, ওই টোটাল সার্কিটে যে কম্পোনেন্ট সার্কিট রয়েছে, ইকুইভ্যালেন্ট সার্কিটের কথা বলছি না, কম্পোনেন্ট সার্কিট রয়েছে, মানে এক একটা রেজিস্ট্যান্সের কথা বলছি, সেই এক একটা রেজিস্ট্যান্স তো ব্যাটারির থেকে তো বেশি হবে, কারণ ব্যাটারির মধ্যে রেজিস্ট্যান্স ছিল না। আচ্ছা, তো তারা কারেন্টকে কনস্ট্যান্ট রাখার জন্য কি করবে, পোটেনশিয়াল ড্রপকে বাড়িয়ে দেবে, সরি পোটেনশিয়াল ড্রপ বলছি, পোটেনশিয়াল ডিফারেন্সকে বাড়িয়ে নেবে। কি করবে, পোটেনশিয়াল ডিফারেন্সকে বাড়িয়ে নেবে, আলটিমেটলি I কে কনস্ট্যান্ট রাখবে। তো পোটেনশিয়াল ডিফারেন্স সিরিজ কম্বিনেশনে ভ্যারি করে যায়, বাট প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স কনস্ট্যান্টই থাকে। দেখো না, এই এই ব্যাটারি এই এন্ডটা এর সঙ্গে কানেক্টেড, এই এন্ডটা এর সঙ্গে কানেক্টেড, তো এর অ্যারাউন্ডে যে পোটেনশিয়াল ডিফারেন্স কনস্ট্যান্ট থাকে, বাট কারেন্ট ডিভাইড করে যায় I1, I2, I3 তে। বোঝা গেল? কারেন্ট ডিভাইড করে যায়। ওই কারণে আমরা I কিভাবে বার করি, I1 প্লাস I2 প্লাস I3। তো সেম জিনিস আমাদের এখানেও লাগবে, H ইজ ইকাল টু H1 প্লাস H2 করে এখানে বেরোয়। একবারে এখানে ডাইরেক্ট H ইজ ইকাল টু ডেল্টা টি বাই আর ইকুইভ্যালেন্ট করাটা মুশকিল। এখানে এখানে H ইজ ইকাল টু H1 প্লাস H2 করে আমাদের রেজিস্ট্যান্সকে বার করতে হয়। ঠিক আছে, রেজিস্ট্যান্সকে এইভাবে বার করতে হয় আমাদের। অলদো হ্যাঁ, যদি আমি ক্যালকুলেশনের অ্যাপ্রোচে বলি, তো ক্যালকুলেশন দুজনের ক্ষেত্রেই মানে প্রসেস সেমই হয়। ঠিক আছে, প্রসেস কিন্তু ওইভাবেই হয়। ঠিক আছে, বাকি দেখো যদি আমি আর ইকুইভ্যালেন্ট ইন সিরিজ কম্বিনেশন কি হয়, সিরিজ কম্বিনেশন আর ইকুইভ্যালেন্ট R1 প্লাস R2 হয়, আমরা সবাই জানি। তো যদি হিটের মানে থার্মাল রেজিস্ট্যান্সের সাথে কম্পেয়ার করি, আর ইকুইভ্যালেন্টের জায়গায় আমি কি লিখতে পারি, L বাই কে এ লিখতে পারি? ভুল, এইভাবে লেখা যায় না। কেন? এল কি,
কে কি, এ কে। তো এল হচ্ছে এখানে টোটাল লেন্থ। আরে নর্মাল ব্যাপার ইয়ার, যখন আমি দুটো রডকে জুড়ছি, দুটো রডকে যখন আমরা জুড়ছি, ধরে না এই দুটো রডকে আমি জুড়েছি, তো টেম্পারেচার ডিফারেন্স T1 আর T2 তো এখানেই দেখবো, T1 এখানে দেখবো, T2 এখানে দেখবো, টোটাল সিস্টেমের জন্যই তো দেখবো। আর সবচেয়ে বড় কথা, এরকম ভেবো না যে দুটো আলাদা আলাদা ক্রস সেকশনের রডকে জোড়া হয়েছে, ক্রস সেকশন এরিয়া সেমই থাকে। ক্রস সেকশন এরিয়া কি থাকে? সেমই থাকে। তো ক্রস সেকশন এরিয়া আমরা সেম নিই, ঠিক আছে। লেন্থ আমরা আলাদা আলাদা নিই। লেন্থ আমরা নিই এর L1 এর L2। আচ্ছা তুমি নর্মাল ভাবো, যদি আমি এর লেন্থ ছোট বা বড় করি, তাতে তাতে ধরে নাও L1 আর L2 এদের আলাদা আলাদা, এদের যদি আমি সেম নিতাম, নিতেই পারি, বাট L1 L2 কে আলাদা নিলেও আমাদের কোনো অসুবিধা নেই, বাট ক্রস সেকশন এরিয়া আলাদা আলাদা নিলে অসুবিধা আছে। দেখো এর সাথে যদি আমি এত বড় ক্রস সেকশন এরিয়ার একটা ইয়েকে যুক্ত করি, তো করতে তো পারি, বাট নর্মালি এই ধরনের আমাদের সিস্টেম তৈরি করা হয় না, ঠিক আছে। তো আমরা এরিয়া, মোট কথা নিটে যেরকম কোশ্চেন আসবে আমাদের, এরিয়াকে কনস্ট্যান্ট ধরেই আসবে, বাট লেন্থকে আমরা কমানো বাড়ানো করতে পারি, ঠিক আছে। লেন্থকে আমরা কমানো বাড়ানো করতে পারি। তো কন্ডাকশনের ক্ষেত্রে দুটো জিনিস মনে রাখো, এক তো হিট কারেন্ট কনস্ট্যান্ট হবে, ঠিক আছে। এর মধ্যে যে যে হিট কারেন্ট যাবে, নর্মাল ব্যাপার, কনস্ট্যান্ট হবে কেন? ও তো ডিপেন্ড করবে T2 মাইনাস T1 এর ওপর। তো T2 মাইনাস T1 কনস্ট্যান্ট থাকবে, নর্মাল ব্যাপার। বাকি T2 মাইনাস T1 কনস্ট্যান্ট, কে কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট, নিচে লেন্থ, লেন্থও কনস্ট্যান্ট। বলে লেন্থ কনস্ট্যান্ট কিভাবে? আরে L1 প্লাস L2, তো L ইজিক্যাল টু আসবে এখানে L1 প্লাস L2, তো লেন্থও কনস্ট্যান্ট, তো আলটিমেটলি হিট কারেন্ট কনস্ট্যান্ট। আচ্ছা হিট কারেন্ট কনস্ট্যান্ট, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো হিট কারেন্ট কনস্ট্যান্ট, আচ্ছা আর কি ধরতে হবে এখানে? এখানে আরেকটা জিনিস ধরবে, এক তো হিট কারেন্টকে কনস্ট্যান্ট ধরবে, আরেকটা জিনিস যেটা ধরবে সেটা হচ্ছে এখানে এরিয়াকে কনস্ট্যান্ট ধরবে, ক্রস সেকশন এরিয়াকে কনস্ট্যান্ট ধরবে। আচ্ছা ক্রস সেকশন এরিয়াকে কনস্ট্যান্ট ধরা হলো, তাহলে আমরা এখানে আর ইকুইভ্যালেন্ট কি লিখতে পারি? L1 প্লাস L2 বাই কে এ ইকুয়ালস টু L1 বাই K1 A1 প্লাস L2 বাই K2 A2। বলে K1, হ্যাঁ এখানে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এই দুটো আলাদা আলাদা রডও হতে পারে, তো সেই কারণে একে আমি K1 ধরছি। আরে সবকিছু তোমাকে তো শুধুমাত্র এরিয়াকে, আর তুমি ভাবো না একটা আজব টাইপের তার তৈরি হবে না যদি একটা এরিয়া কম হয় একটা বড়, এরকম টাইপের তার তোমরা দেখেছো কি না? তো নর্মাল ব্যাপার, এরকম টাইপের তার কেন বলছে? এবার অনেকে বলে তার আবার কি জিনিস? আরে তার মানে হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটির তার। এবার বলে কারেন্ট ইলেকট্রিসিটি তো পড়ছি না, আরে কম্পেয়ার তো করছি না, তো সেই কারণে বলছি। তো এই টাইপের কন্ডাক্টর তোমরা দেখবে না অ্যাকচুয়ালি। হ্যাঁ দুটো আলাদা মেটেরিয়ালে দেখতে পারে, একধারে রূপো একধারে সোনা লাগিয়ে দিয়েছো, বেশি বড় লোক হলে ঠিক আছে। লেন্থ আলাদা আলাদা নিতে পারো, মেটেরিয়াল আলাদা আলাদা বলে K1 K2 ডিফারেন্ট হলো, আর এরিয়া তোমার কাছে কনস্ট্যান্ট হবে। তো অবভিয়াসলি তোমরা এই ফর্মুলাটা লাগিয়ে দিতে পারো। আচ্ছা এখান থেকে তোমরা একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে যে L1 প্লাস L2 বাই কে এ ইকুয়ালস টু, আচ্ছা 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 সরি সরি সরি, এরিয়া তো কনস্ট্যান্টই থাকবে না, এরিয়া তো দুজনের কনস্ট্যান্টই থাকবে না, তো নিচে এই আসবে, তো এ এ এ কেটে যাবে, ঠিক আছে। তো L1 প্লাস L2 বাই কে ইকুয়ালস টু লিখতে পারি L1 বাই K1 প্লাস L2 বাই K2, ঠিক আছে। তো এখান থেকে আমরা লিখতে পারি L1 প্লাস L2 বাই কে ইকুয়ালস টু L1 K2 প্লাস L2 K1 বাই L2 K1 বাই K1 K2, K1 K2। আমার কিছু ডিফেক্ট লাগছে, আমার কিছু ডিফেক্ট লাগছে। এতটাই থাক, যদি আমার ডিফেক্ট লাগে এতটাই থাক, কোনো অসুবিধা নেই, নো প্রবলেম। তো এটা হয়ে গেল আমাদের
ফর্মুলা, ঠিক আছে? আমার ইচ্ছা ছিল কে ইকুইভ্যালেন্ট বার করার ইয়ার। এক মিনিট, আমি একটা জিনিস দেখছি। সেই তো ইয়ার, তো এটা আসার কথা। না না, ভুল করছিলাম। হ্যাঁ ঠিকই আছে, এটাই ঠিক আছে। এবার হচ্ছে অনেক সময় জিজ্ঞেস করে যে এই দুটো যে রড জুড়েছি জাংশনের টেম্পারেচার কত। তো জাংশনের টেম্পারেচারের জন্য সিম্পল তোমাকে আমি একটা ফর্মুলা দেবো। তো জাংশনের টেম্পারেচারকে আমরা টেম্পারেচার অফ দ্য মিড পয়েন্টও বলতে পারি। তো ফর্মুলা দেখে নাও ইয়ার, ডেরিভেশন করতে গেলে মারাত্মক টাইম লাগবে, তো আমি ফর্মুলা ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। দেখো, যেমন আমরা কারেন্ট ইলেকট্রিসিটির ক্ষেত্রে পড়ি যে এই একটা রেজিস্ট্যান্স আছে, এই একটা রেজিস্ট্যান্স আছে, এদের মাঝখানে পোটেনশিয়াল কত হয়, ভি মিড কত হয়। তো তুমি ধরে নেবে পোটেনশিয়াল ডিফারেন্স প্রথমত অ্যারাউন্ড দ্য ইয়ে ভি ধরে নিলে, মিডিলে পোটেনশিয়াল, এটা পা আটকে গেছে আমার, হ্যাঁ। তো এই মাঝখানে কত পোটেনশিয়াল হয়, সরি পোটেনশিয়াল ডিফারেন্স বলে দিয়েছি হয়তো, মাঝখানে পোটেনশিয়াল কত হয়। তো আমরা জানি যে আই ইজ ইকাল টু ভি বাই আর হয়, যেটা আমাদের কাছে কনস্ট্যান্ট হয়, তাই না? আই ইজ ইকাল টু ভি বাই আর কনস্ট্যান্ট হয়। তো একটা জিনিস সবসময় মনে রাখবে যে যেইখানে যেটা কনস্ট্যান্ট সেটা দিয়ে ফর্মুলা তৈরি হবে। এগেন, যেইখানে যেটা কনস্ট্যান্ট সেটা দিয়ে ফর্মুলা তৈরি হবে। এখানে তোমাকে মিডিলের পোটেনশিয়াল এনার্জি চাইছে, কিন্তু তুমি ফর্মুলা তৈরি করবে ভি বাই আর দিয়ে, বিকজ এটা এখানে কনস্ট্যান্ট। তো ঠিক আছে, তাই তৈরি করি। তো ভি মিড ইজিক্যাল টু আমি লিখতে পারি, কি লিখতে পারি, ভি ওয়ান বাই আর ওয়ান, এর পোটেনশিয়াল ধরে নাও ভি ওয়ান আর রেজিস্ট্যান্স আর ওয়ান, এর পোটেনশিয়াল ধরে নাও ভি টু আর এর রেজিস্ট্যান্স ধরে নাও আর টু। তো ভি ওয়ান বাই আর ওয়ান প্লাস ভি টু বাই আর টু হলো লেখা, ঠিক আছে। এবার ভাবো তোমাকে চেয়েছে পোটেনশিয়াল, বাট তুমি বার করেছো কারেন্ট। কেন? কারেন্টের ডাইমেনশন হয় ভি বাই আর, আই ইজ ইকাল টু ভি বাই আর। তো তোমাকে পোটেনশিয়াল বার করার জন্য কি করতে হবে, রেজিস্ট্যান্স দিয়ে ডিভাইড করতে হবে। তো নিচে চলে আসবে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু। দেখো, ভি ওয়ান প্লাস আর ওয়ান, তার মানে এর যদি তুমি ডাইমেনশন দেখো, তো ওপরে কার ডাইমেনশন, পোটেনশিয়ালের ডাইমেনশন, নিচে কার ডাইমেনশন, রেজিস্ট্যান্সের ডাইমেনশন, আর তার নিচে কার ডাইরেকশন, মানে ডিভাইড করে ওয়ান বাই আর এর ডাইমেনশন। তো দেখো ডাইমেনশনালি, নট ভ্যালু, ডাইমেনশনালি, ডাইমেনশনালি রেজিস্ট্যান্স আর রেজিস্ট্যান্স কেটে যাচ্ছে, তো তোমার কাছে পোটেনশিয়াল পড়ে থাকছে। তার মানে ভি মিড আর ভি পোটেনশিয়ালিটি ডাইমেনশন এলো, তো সেটাই দেখানোর জন্য তো তোমার কাছে ফর্মুলা আসবে এটা। তো সেম ভাবে আমরা জাংশনের টেম্পারেচার এখানেও বার করব। কিভাবে? এখানে দেখবো কে কনস্ট্যান্ট আছে, তো এখানে দেখো হিট কারেন্ট কনস্ট্যান্ট আছে, ঠিক কিনা? হিট কারেন্ট তোমার কাছে কনস্ট্যান্ট আছে। তুমি তাহলে হিট কারেন্ট যদি কনস্ট্যান্ট থাকে আর তোমাকে জাংশনের টেম্পারেচার চেয়েছে, তাহলে তুমি কি করবে, হিট কারেন্ট দিয়ে ফর্মুলা বানিয়ে দেবে। হিট কারেন্টের ফর্মুলা কি হয়, এইচ ইজ ইকাল টু কে এ ডেল্টা টি, কে এ ডেল্টা টি বাই এল। তো ওটাই লাগাও, কে এ ডেল্টা টি বাই এল ওয়ান প্লাস কে এ ডেল্টা টি বাই এল টু লিখলে। আচ্ছা, ডেল্টা টি থাকবে না, এই ফর্মুলায় টি ওয়ান টি টু চলে আসবে। আমি বললাম যে যে ফর্মুলা আছে সেই ফর্মুলা দিয়ে তৈরি করব,